আজকে আমরা ইউনিট 1 রিলেশনশিপ রিলেটেড যত ভোকাবুলারি আছে এগুলো দেখব এবং তার উপর বেস করেই রিডিং সেকশনটা করব। বেসিক্যালি রিডিং সেকশনে অনেকের যে প্রবলেমটা হয় যে অনেকে মনে করে যে আসলে রিডিং তো অনেক কঠিন। ভাই, রিডিং অনেক কঠিন না, সমস্যা হচ্ছে আমরা কঠিন করে চিন্তা করি। আপনি একটা জিনিস চিন্তা করেন যে রিডিং সেকশনে প্রায় এক একটা টোটাল থাকে তিনটা সেকশন, আপনার তিনটা সেকশনের এক একটা সেকশনে 1500 ওয়ার্ডের মতো থাকে। দ্যাট মিনস আপনার তিনটা সেকশনে অলমোস্ট 4500 এর মতো ওয়ার্ড। আপনি 1 ঘন্টায় এই 4000 ওয়ার্ড যদি 4500 ওয়ার্ড পড়ে যদি কোশ্চেন অ্যাটেন্ড করতে চান, ভাই আপনি জীবনও পারবেন না। কেন পারবেন না? কারণ হচ্ছে সিরিয়াল করে পড়ে ওই জিনিস বুঝে তারপরে যদি আপনি অ্যান্সার করতে যান, তাহলে আপনার 1 ঘন্টা সময় কেন 2 ঘন্টাতেও হবে না। সো আমরা যে টেকনিক গুলো শিখবো এই রিডিং ইউনিট 1 থেকে, এটা শুধু 1 না, আমি কিছু কিছু টেকনিকের রিপিটেশন করব। মানে ইউনিট 1ও সেম কথা বলতেছি, 2 এও সেম কথা বলতেছি, কিছু কিছু ওয়ার্ডের দেখবেন রিপিটেশন আসবে। ওই জিনিসগুলো যদি একবার বুঝতে পারেন তাহলে প্রতিটা সেকশনই আপনার কাছে কঠিন মনে হবে না। আমি আবারও বলে দেই, রিডিং এর সবগুলো সেকশন, যেই কটা সেকশন করব আপনি দেখবেন রিডিং এর ম্যাক্সিমাম সেকশন গুলো শুধু দুইটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে কোনো কোশ্চেনে যদি আপনাকে বলে ম্যাচিং, ম্যাচিং হেডিং, ম্যাচিং সেন্টেন্স, ম্যাচিং নোটস, যদি এই ধরনের কোনো টপিক থাকে, ওই টপিকটাই শুধু আপনার আগে পরে হতে পারে। বাট রিডিং এর বাকি কোশ্চেন গুলো আপনার সিকোয়েন্সিয়ালি থাকে। হ্যাঁ, সো ম্যাচিং ছাড়া আপনি অ্যানালাইসিস করে দেখা গেছে যে ম্যাচিং কোশ্চেন ছাড়া আপনার অলমোস্ট 33 থেকে 34টা কোশ্চেন আপনি সিকোয়েন্সিয়ালি পাবেন। তার অর্থ হচ্ছে 7.5 চোখ বুঝে তোলা যায় যদি আপনি সিরিয়াল যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করেন। ম্যাচিং হেডিং এ ম্যাক্সিমাম কটা কোশ্চেন থাকবে? 6টা কোশ্চেন। তাহলে 6টা কোশ্চেন বাদ দিলে বাকি যেগুলো আসবে সিরিয়াল করে সেগুলোতে 30টা 34টা কোশ্চেনই হবে, যদি 4টা 5টা যদি ম্যাচিং সেন্টেন্স থেকে বা ম্যাচিং হেডিং থেকে থাকে। ঠিক আছে? সো আলটিমেটলি আপনি 7, 7.5 এগুলো আপনি নর্মালি পাবেন। আর ম্যাচিং হেডিং থেকে যদি আপনি মনে করেন আপনি একদম পারতেছেন না, তারপরে যদি 2-3টাকে ক্লিক করতে পারেন, তাহলেও ওইখানে আপনার 34-35টা হয়ে যাচ্ছে, হুইচ মিনস আপনি মোর দেন 7 আপনি চোখ বুঝে তুলতে পারতেছেন সিকোয়েন্সিয়াল অর্ডার গুলো যদি ভালো মতো আপনি প্র্যাকটিস করেন। অনেকে যেটা করে সেটা হচ্ছে হেড ম্যাচিং, ম্যাচিং স্যার হচ্ছে না, আমি বুঝি না, পারতেছি না। এটার কয়েকটা কারণ থাকে, এগুলো আমরা সিকোয়েন্সিয়ালি দেখবো যখন হেড ম্যাচিং এর সেকশন আসবে। এই একটা সেকশন ছাড়া বাকি সেকশন গুলোর অর্ডারলি আসে, কোশ্চেনের অ্যান্সার অর্ডারলি আসে, লিসেনিং এর মতো অনেকটা। তো এইখানে আগে কিছু বলে নেই, সেটা হচ্ছে রিডিং যখন আমরা করব আমাদের দুইটা ওয়ার্ড ঠিক মাথায় রাখতে হবে, একটা হচ্ছে স্কিমিং আর একটা হচ্ছে স্ক্যানিং। ঠিক আছে? শুধু এটা আজকের সেকশন না, এটা প্রতি সেকশনেই এই দুইটা ওয়ার্ড আমি বারে বারে বলবো, এই দুইটা ফ্রেজ আমি বারে বারে উচ্চারণ করব। আমরা এখন যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে স্কিমিং কি আর স্ক্যানিং কি, এটা আমরা অগ্রিম জানতে চাচ্ছি। যদিও এই সেকশনে শুধু স্ক্যানিং নিয়ে আলাপ করা আছে, বাট প্রতি সেকশনে এই স্কিমিং আর স্ক্যানিং এর কথাটা বারে বারে আসবে, তাই আমি আগেই জিনিসগুলো বলে নিচ্ছি, এতে আপনাদের জন্য সুবিধা হবে বুঝতে। তো এখন অনেকে স্কিমিং আর স্ক্যানিং এর মধ্যে প্যাচ লাগায় ফেলায়, যে স্কিমিং যেটা সেটা স্ক্যানিং এর মতো চিন্তা করে, স্ক্যানিং স্কিমিং এর মতো চিন্তা করে। আপনার স্কিমিং এবং স্ক্যানিং এগুলো নিয়ে প্যাচ লাগানোর কোনো কাহিনী নাই। দুইটা টার্মস আছে, একটা হচ্ছে চোখ বুলানো, আরেকটা হচ্ছে স্পেসিফিক ইনফরমেশন খোঁজা। চোখ বুলানো যেটা, যে আপনি জাস্ট ওভারঅল একটু চোখ বুলায় আপনি দেখলেন যে এই প্যাসেজটা কি সম্পর্কে বলা হয়েছে, এই চোখ বুলানোটাকে বলা হয় স্কিমিং। আর স্ক্যানিং হচ্ছে আপনি স্ক্যান করে স্পেসিফিক ওয়ার্ড, স্পেসিফিক ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করতেছেন, ওইটা হচ্ছে স্ক্যানিং। তো আমরা যেটা করি আমাদের ম্যাক্সিমাম এই স্কিমিং এন্ড স্ক্যানিং এর কম্বিনেশনে হয়, তবে ম্যাক্সিমাম কাজগুলো আমরা স্ক্যানিং এর থ্রুতেই করে ফেলতে পারি। ওকে, কিন্তু অনেক সময় দেখা যায় যে স্ক্যানিং করতে গেলেও প্যারাফ্রেজের কারণে আমি স্পেসিফিক ইনফরমেশনটা খুঁজে পাই না, তখন একটু স্ক্যামিং করে আসলে ওভারঅল জিনিসটা বুঝে নিতে হয়। সো আমাদের বেশিরভাগই টার্গেট থাকে স্ক্যানিংটা করা। আর স্কিমিংটা কখন করি? যখন দেখি যে আমার ওভারঅল ইনফরমেশনটা বলতে কি বুঝাইছে সেই ভাইবটা নেওয়ার জন্য। সো স্কিমিং আর স্ক্যানিং এই দুটো ওয়ার্ড বুঝতে পারছেন তো? রাইট স্যার। ওকে, তাহলে স্কিমিং হচ্ছে ওভারঅল ইনফরমেশন বোঝার জন্য আমি জাস্ট চোখ বুলাবো, আর স্ক্যানিং হচ্ছে স্পেসিফিক ইনফরমেশন খোঁজার জন্য করব। ওকে, তাহলে এই সেকশনে আমরা যেটা করব, ইন দিস ইউনিট ইউ উইল লার্ন হাউ টু অ্যান্সার কোশ্চেনস ইউজিং আপ টু 3 ওয়ার্ডস। আপনাকে পরীক্ষার সময় সবসময় প্রশ্নের উপরে খেয়াল করবেন, নো মোর দেন 3 ওয়ার্ডস, নো মোর দেন 2 ওয়ার্ডস এই লেখাগুলো থাকে। অবশ্যই এর বাইরে যাওয়া যাবে না, যদি এর বাইরে যান আপনি তাহলে আপনার অ্যান্সার কাটা যাবে। আরো একটা জিনিস মজার বিষয় হচ্ছে, রিডিং সেকশনে আপনি যে অ্যান্সারটা দিতে চান
আপনার ওই অ্যান্সারটা নিজে থেকে বানায় ওয়ার্ডটা লিখতে হবে না, আপনি স্পেসিফিক ওইখানে ওয়ার্ডটা দেয়াই আছে, সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার, প্লুরাল থাকলে প্লুরালও দেওয়া আছে। এখন আপনি যদি সিঙ্গুলার ওয়ার্ডকে প্লুরাল করে লেখেন আর এটা কিছু রিডিং আমরা এ, প্যাসেজে পাবো তাই তো স্যার? অবশ্যই আপনাকে নিজে গেস করে কোনো কিছু করতে হবে না। যেমন ওইখানে প্যারাফ্রেজ সিনোনিমের কাহিনী আছে, কিন্তু আপনি সিনোনিম হিসেবে যে ওয়ার্ডটা পাবেন ওইটাই কিন্তু অ্যান্সার। কোশ্চেনে যে ওয়ার্ডটা এক্সাক্ট দিছে সেটার যদি কোথাও যদি সিনোনিম পান, তো এই সিনোনিমের পাশে যেই ওয়ার্ড গুলো আছে যেটা অ্যান্সার হিসেবে আসার কথা, টেক্সটে যেটা লেখা থাকবে ওইটাই আপনার অ্যান্সার। আপনি নিজে থেকে কোনো ওয়ার্ড ওইটার সিনোনিম নিজে থেকে বানায় ওটা লিখবেন না, তাহলে কাটা যাবে। ঠিক আছে? সো আর আইডেন্টিফাই কিওয়ার্ডস, তাহলে আমরা আজকে শিখবো যে কিওয়ার্ডস মানে কি। আমরা লিসেনিং এ শিখে আসছি কিওয়ার্ডস গুলো কি, তাই না? মেইন যে ওয়ার্ড যেটাকে ফলো করলে আমরা বুঝতে পারি যে আসলে কোশ্চেন কি চাইছে আমার কাছে। ঠিক আছে, আপনি ভাই আপনি কোথায় যাচ্ছেন, শুধু বললো ঢাকা, তার মানে আমি বুঝতে পারলেন এই যে ঢাকাটাই হচ্ছে মেইন এখানে অ্যান্সারের কিওয়ার্ডটা ছিল, যে সে ঢাকা যাচ্ছে, মানে আপনাকে ঢাকা বলেই বুঝলো যে আমি ঢাকা যাচ্ছি, পুরো ওয়ার্ডটা মিন করে ফেললো। তাহলে আমরা এখন যেটা করবো কিওয়ার্ড কিভাবে করতে হয়, আপ টু 3 ওয়ার্ড দিয়ে যেভাবে কোশ্চেন গুলো অ্যান্সার করতে হয় সেটাও দেখবো। আর স্ক্যানিং এর টেক্সট করে কিভাবে স্পেসিফিক ইনফরমেশন গুলো ফাইন্ড আউট করতে হয় আমরা সেটা দেখবো। ওকে, তাহলে আমরা প্রথমে যেটা চলে যাচ্ছি, এখানে কিছু এক্সট্রা ওয়ার্ক আছে যেগুলো আপনাদের লেভেলের স্টুডেন্টদের জন্য না আসলে, কারণ ম্যাটেরিয়ালটা করা কি একদম যারা নন নেটিভ থেকে শুরু করে, যারা এবিসিডিও বলতে পারে না, ব্রাদারও চিনে না, কাজিনও চিনে না, তাদের উদ্দেশ্যেই মানে এই ইয়াগুলো ম্যাটেরিয়াল গুলো করা এবং তাদের উদ্দেশ্য থেকে অ্যাডভান্স লেভেলে যাওয়া। তো আমাদের এখানে কিছু কিছু ওয়ার্ড আছে, কিছু কিছু জিনিস আছে আমরা যেগুলো স্কিপ করে যাব। যেমন এখানে তো আমরা জানি ব্রাদার কি, কাজিন কি, ফাদার ইন ল কি, গ্র্যান্ডফাদার হচ্ছে দাদা, আঙ্কেল জানি, আন্ট জানি, নেফিউ জানি, নিস জানি, গ্র্যান্ড আন্ট জানি, আর গ্র্যান্ড মাদার আমরা জানি, আমরা বাঙালি হিসেবে এগুলো সবই জানি। ঠিক আছে, এরকমও কান্ট্রি আছে যেমন মনে করেন ভিয়েতনাম, থাইল্যান্ড, ওরা এই ওয়ার্ড গুলোর মিনিংও জানে না, ওদেরকে এগুলো ধরে ধরে শেখাইতে হয়, তখন এই জিনিসগুলো লাগে। সো আমাদের মেইন মেইন টার্গেট এরিয়া যেগুলো আজকের আমাদের ম্যাটেরিয়ালের, আমরা ওই দিকে দেখবো, আপনাদের স্টেজে যতটুকু জানা দরকার ততটুকু জানার জন্য। তো এইখানে আমরা একটু একটা জিনিস দেখি, সেটা হচ্ছে you are going to read about some advantages of living in an extended family, বর্ধিত ফ্যামিলি, যৌথ ফ্যামিলি আমরা বলে থাকি না, সেটা এক্সটেন্ডেড ফ্যামিলি, যেখানে not just parents and the children living together, which of the following advantages do you think are the most important? আপনি এখন একটু পড়েন তো 1 থেকে 5 পর্যন্ত, আপনি কি মনে করেন এই 1 থেকে 5 পর্যন্ত পড়ে আপনার কাছে কোনটা কোনটা মনে হচ্ছে যে এগুলো হচ্ছে অ্যাডভান্টেজেস? একটু দুইজন পড়েন, আপনাদের হাতে অবশ্যই ম্যাটেরিয়াল আছে, যার ম্যাটেরিয়াল নাই সে আপাতত এটা ইউজ করেন, আমি এর জন্য বলছিলাম ম্যাটেরিয়াল গুলো প্রিন্ট আউট করে নিতে। যারা করছেন ম্যাটেরিয়াল থেকে দেখেন 1 থেকে 5 পর্যন্ত আপনার কাছে কোনগুলো মনে হচ্ছে যে এগুলো হচ্ছে অ্যাডভান্টেজেস। আচ্ছা, আমি আরেকটু করে নিই, আমি আরেকটু বলে নিই, সেটা হচ্ছে আপনাকে যে টেক্সটটা দেওয়া হয়েছে, ব্লাড ইজ থিকার দেন ওয়াটার, এই প্যাসেজ থেকে আপনি পড়ে, আপনি পড়ে একটু বের করবেন, যে এখানে যে পড়বেন এইখান থেকে একটু পড়বেন, আর হচ্ছে এখানে একটু নিচে চলে গেছে, এই যে এখানে সি চলে গেছে, সি ডি ই এফ জি, আপনি এই এই দুইটা জায়গা পড়ে আপনি একটু বের করবেন যে এইখান থেকে আপনি পড়ে কি বুঝলেন, যে এর অ্যাডভান্টেজ কি, এই 1 2 3 4 5 এই পাঁচটার মধ্যে কোনগুলো অ্যাডভান্টেজ আপনার এক্সটেন্ডেড ফ্যামিলিতে থাকা। ওকে, জাস্ট স্ক্যানিং করবেন না, স্কিমিং করবেন, জাস্ট চোখ বুলায় যাবেন, দ্রুত চোখ বুলায় যাবেন, স্কিমিং করেন, দ্রুত চোখ বুলায় যাবেন। এই প্র্যাকটিসটা আমরা করব কিভাবে, আর স্ক্যানিং করার সময় একটা টেকনিক আছে, ওই টেকনিকটাও আমরা দেখবো যে কিভাবে আপনি স্ক্যানিং করলে দ্রুত আপনার কিওয়ার্ড মানে পেতে পারেন। জি, জিগজ্যাগ। হ্যাঁ, জিগজ্যাগ আছে, অনেক ধরনের আছে, আমরা যে এক একজনের জন্য এক একটা অ্যাপ্রোপ্রিয়েট, তো আমরা সবগুলোই নিয়ে আলাপ করব যে কত ধরনের আপনার এই কিওয়ার্ড বের করার জন্য ইয়ে আছে, কি বলে ওয়ে আছে। সো তো দেখা গেছে এটা কি সমাজের জন্য একটা। নাম্বার টু যেটা আছে, ইউ আর গোয়িং টু রিড অ্যাবাউট সাম অ্যাডভান্টেজ অফ আচ্ছা, লিভিং ইন অ্যান যদি আপনি, এক্সটেন্ডেড ফ্যামিলি, এটা রাইট, কি প্যাসেজ বি তে আছে, মানে প্যারা বি তে? এটা নিয়ে আমরা পরে আলাপ করি, আপনি পুরোটা আচ্ছা, পড়ে ওকে। এখান থেকে ওকে। কোনটা নিয়ে আলাপ করছেন, মানে 1 থেকে 5 পর্যন্ত আপনার কাছে কি মনে হয়েছে যে হ্যাঁ স্যার এইটা এইটা যে 2 5 3 এরকম হতে পারে, যে এই তিনটা ঠিক আছে, এই তিনটা এই টেক্সটের মধ্যে আমি পাইছি যে এই অনুযায়ী এইটাই হবে অ্যাডভান্টেজেস। ঠিক আছে, জাস্ট চোখ বুলায় দেখেন পুরোটা, শুধু চোখ বুলাবেন।
চোখ বুলাতে পারছেন? স্যার এতটা আচ্ছা। সি সি প্যাসেজে বলা আছে অ্যাডভান্টেজের কথা। হ্যাঁ। এক্সটেন্ড ফ্যামিলি হ্যাভ মেনি অ্যাডভান্টেজ ইউজুয়াল গেটস লটস অফ লাভ এন্ড অ্যাটেনশন, রাইট। যেহেতু আচ্ছা। নাম্বার 5-এ অ্যাটেনশন দেয়া আছে। আচ্ছা, তাহলে আমরা দেখি, এই যে দেখেন এখানে যে আমরা পড়ে যেটা আমরা বুঝতে পারতেছি, এখানে ওল্ডার পিপল আর পেশেন্স এন্ড এক্সপেরিয়েন্স, এটা একটা অ্যাডভান্টেজেস, তাদের সাথে করা যায়, একসাথে থাকা যায়। হ্যাঁ, তাদের পেশেন্ট থাকে এবং এক্সপেরিয়েন্স থাকে, এই লেখাটা আছে। তারপরে দেখেন 3 নাম্বারটা, ইউ ক্যান সেভ মানি বাই লিভিং টুগেদার। যদি এক্সটেন্ডেড ফ্যামিলি একসাথে থাকেন তাহলে টাকা সেভ করতে পারেন, এটা নর্মাল সেন্সেও চলে আসে। ওকে। 4 নাম্বারটা দেখেন, গ্যারান্ড প্যারেন্টস আর নট অ্যাজ বিজি অ্যাজ প্যারেন্টস। দাদা দাদিরা তো নর্মালি কি হয়, নর্মালি মানে তাদের ওরা অনেক হচ্ছে সময় কম থাকে না, ব্যস্ত, কম কম ব্যস্ত ব্যস্ত থাকে থাকে। আর কি। রাইট, এটা একটা অ্যাডভান্টেজেস, তখন ছেলে মেয়েদের দেখতে পারে। আর হচ্ছে 5 নাম্বারটা, চিলড্রেন গেট প্ল্যান্টি অফ লাভ এন্ড অ্যাটেনশন। ঠিক আছে। এখন আচ্ছা। 1 নাম্বারটা না কেন, এটা কোনো অ্যাডভান্টেজই পড়ে না, যে ওল্ডার পিপল আর ফান টু লিভ উইথ, বুড়ো মানুষের সাথে থাকতে ভাল লাগে, এটা কোনো না, অ্যাডভান্টেজে পড়ে না। যে বুড়ো মানুষের রাইট সাথে স্যার, থাকতে ভাল লাগে, এটা তো কেউ নর্মালি বলবে না, তাই না? সো রাইট স্যার। আলটিমেটলি হচ্ছে 2 3 4 আর 5, এই চারটাই হচ্ছে অ্যাডভান্টেজেস, কিন্তু এখানে এটা কোনো অ্যাডভান্টেজের মধ্যে পড়ে না যে বুড়ো মানুষের সাথে থাকতে ভালো লাগে, কারণ এখানে 2 3 4 5, চারটার কথাই এখানে বলা আছে। হ্যাঁ। হুম 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 হুম। সো এইটা পড়ার উদ্দেশ্যটা কি, এটা পড়ার উদ্দেশ্য হচ্ছে আমরা যে ইয়াগুলো পড়তেছি, প্যাসেজ গুলো পড়তেছি, এটা সম্পর্কে আমরা ইউজ টু হচ্ছি, কারণ টেকনিক্স গুলো যখন আলাপ করতে যাব, যাতে এই ইউজ টু হওয়ার পরে আমরা সেই টেকনিক্যাল টার্ম গুলো বা টেকনিক্যাল ওয়ে গুলো আমরা সহজে বুঝতে পারি, আমাদের যাতে পড়তে তখন কম হয়। তো আমরা এখন যেটা করছি, আপনাকে বলছিলাম স্কিমিং করতে, জাস্ট চোখ বুলায় যেতে, একটা ওভারঅল আইডিয়া নিতে। ওকে। এখন রাইট স্যার। আপনি দেখেন একটা টিপস এখানে বলা আছে, ডোন্ট ওয়ারি ইফ ইউ ডোন্ট নো আ ওয়ার্ড ইন দ্য টেক্সট। একটা ওয়ার্ড যদি আপনি টেক্সটের মধ্যে দেখেন এবং ওটা যদি মিনিং না জানেন, ওটা নিয়ে ওয়ারি হওয়ার কিছু নাই, কারণ ওই একটা টেক্সটের জন্য আপনার অ্যান্সার বসে থাকবে না। হ্যাঁ, ইউ ক্যান অফেন গেস দ্য মিনিং, পুরো সেন্টেন্সটা বললে আপনি মিনিংটা গেস করতে পারবেন, রিডিং দ্য আদার ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্স, অ্যান্ড ইউ মে নট নিড টু নো দ্য মিনিং টু অ্যান্সার দ্য কোশ্চেন। এবং আপনার ওই মিনিংটা না জানলেও চলবে, কোশ্চেন অ্যান্সার করতে তারপরে আপনি পারবেন। ওকে। তাহলে এখন যেটা হয়েছে, আমরা এখানে ছোট্ট একটা ভোকেবুলারি প্র্যাকটিস করব। আমরা এই পুরো জিনিসটাতে ব্যাক করবো। এই ভোকেবুলারি প্র্যাকটিসটা হচ্ছে, এইখানে দেখেন, ম্যাচ দ্য হাইলাইটেড ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট উইথ দেয়ার মিনিং, স্টার্ট উইথ ওয়ার্ডস ইউ অলরেডি নো, যে ওয়ার্ডগুলো আপনি অলরেডি জানেন। ইউজ দি কনটেক্সট দ্য সেন্টেন্স ইট ইজ ইন অ্যান্ড আদার ওয়ার্ডস অ্যারাউন্ড ইট, এটার চারপাশে যে ওয়ার্ডগুলো আছে, টু ওয়ার্ক আউট দ্য মিনিং অফ দ্য আদার ওয়ার্ডস। এখন আমরা যেটা করবো এখানে, আপনি দেখেন, এটা আমরা আগে ওই প্র্যাকটিসটা করছি আমরা লিসেনিং এর ক্ষেত্রে, সিনোনিম প্র্যাকটিস করা, হ্যাঁ, বা প্যারাফ্রেজ প্র্যাকটিস করা। তো আপনি একটু চিন্তা করেন যে এইখানে যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো ধরে নেন আপনার কোশ্চেন আছে, কিন্তু আপনার প্যাসেজে এইখানকার ওয়ার্ডগুলো দেয়া আছে। এখন আপনার 1 থেকে 8 পর্যন্ত, এর থেকে এইচ পর্যন্ত ম্যাচ করেন তো। ভ্যালু বলতে কি বোঝানো হয়েছে, ইনফ্লুয়েন্স বলতে কি বোঝানো হয়েছে, স্ট্রেস বলতে কি বোঝানো হয়েছে, সো এটার সাথে ম্যাচ করেন। হয়তো আপনার হাতে যদি ইয়েটা থাকে, শীটটা থাকে, আপনি এর পাশে হয়তো লেখেন ডি, বা 2 এর পাশে বি, এরকম করে লেখেন তো, পরে প্যারাফ্রেজটা করেন তো এখানকার সেন্টেন্স গুলো এটা কি বা স্যার ওয়ার্ড হচ্ছে গুলো। মানে যে প্যাসেজটা কি আমি পুরোটাই পড়বো না, জাস্ট না, আমি শুধু প্যাসেজ পড়বেন ভোকাবুলারি? না, এখন প্যাসেজ পড়বেন না, এখন আপনাকে এখানে যেটা শেখানো হচ্ছে সেটা হুম হচ্ছে হুম। আপনি এই ওয়ার্ড গুলোর জন্য, এই ওয়ার্ড গুলোর কোনটা প্যারাফ্রেজ বা সিনোনিম হিসেবে ম্যাচ করে। হইতে পারে, হ্যাঁ। হ্যাঁ, সেটা। কারণ যদিও কোশ্চেনে বলছে যে আপনার ওই প্যাসেজের যে হাইলাইটেড ওয়ার্ড গুলো আছে, সেই হাইলাইটেড ওয়ার্ড গুলো বলছে যে এখানে যে হাইলাইট করা আছে কিছু কিছু ওয়ার্ড, যে ভ্যালু, এই যে ভ্যালু এখানে হাইলাইটেড করা আছে, বাট এই লিস্টটা এখানেই দেয়া আছে, হ্যাঁ, হাইলাইটেড লিস্টটা এখানেই দেয়া আছে, এই লিস্ট গুলোর সাথে আপনি এটা ম্যাচ করবেন। কারণ এই প্র্যাকটিসটা আমরা লিসেনিং এ করেছিলাম, যে আপনার এই ওয়ার্ডের সিনোনিম কি হতে পারে। আশা করি এতক্ষণ হয়ে গেছে, চলেন আমরা মিলাই। ভ্যালু, ভ্যালু বলতে কি বোঝাইছে, কোনো জিনিসের প্রাইসই হবে বা কোনো জিনিস দামি হবে, তাহলে এটা কোনটা দিচ্ছেন?
Believe something is important. তার মানে এইচ, ভেরি গুড। ভ্যালু হচ্ছে প্রাইসি বা কোনো ভ্যালুয়েবল জিনিস, বিলিভ সামথিং ইজ ইম্পর্টেন্ট। তার মানে আপনার কোশ্চেনে কোথাও কিওয়ার্ড আছে ভ্যালু, কিন্তু আপনার প্যাসেজে দেওয়া আছে বিলিভ সামথিং ইজ ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন? সো আপনি কিওয়ার্ডের সবসময় প্যারাফ্রেজ খুঁজবেন বা সিনোনিম খুঁজবেন। কিওয়ার্ড গুলোরই সাধারণত প্যারাফ্রেজ বা সিনোনিম দেয়া থাকে আপনার অ্যান্সারের মধ্যে, ওইখানে আপনার এক্সাক্ট ওয়ার্ডটা দেয়া থাকবে না, ওটার আশেপাশের ওয়ার্ড গুলো, কিন্তু আপনাকে ক্লু দিবে যে এইটাই বলা হয়েছে ওইখানে। ওকে, যেমন ইনফ্লুয়েন্স, ইনফ্লুয়েন্স কি দিচ্ছেন আপনি? হ্যাভ এন ইনফ্লুয়েন্স মিন্স হ্যাভ এন ইফেক্ট, আপনার উপর প্রভাব পড়ছে। ইনফ্লুয়েন্স মানে প্রভাব না, প্রভাব আপনার ইফেক্ট পড়ছে, তাই তো? জি স্যার। স্ট্রেস, স্ট্রেস আমরা বলি Stress, স্ট্রেস, স্ট্রেস কি হতে পারে? এটা ওয়ারিড, নট এবল টু চিন্তার রিল্যাক্স। বিষয়, হ্যাঁ, not to be হ্যাঁ, relaxed. ঠিক আছে, Stress মানে ওয়ারিড, মানসিক স্ট্রেসড, বিপর্যয়। ওয়ারিড, নট টু বি রিল্যাক্সড। এরপরে দেখেন হ্যান্ডেলড, আপনি হ্যান্ডেল, হ্যান্ডেল করতে পারতেছেন, এটা কোনটা দিবেন তাহলে? এটা কি চিন্তা করতে পারেন বা কি ফ্রেজ হইতে পারে এটা? হ্যান্ডেল করা কয় না, আমি জিনিসটা হ্যান্ডেল করতেছি, দেখতেছি কি অবস্থা। তার মানে কি আপনার ওটার একটা এক্সপিরিয়েন্স আছে, তার মানে হ্যান্ডেল অর্থে ডিল, ডেল্ট উইথ। ডিল, হ্যাঁ। হ্যাঁ, ডেল্ট উইথ অথবা হ্যাড এক্সপিরিয়েন্স অফ কোনো কিছু। ওকে, তাহলে যে হ্যান্ডেলটার ক্ষেত্রে সেলফিশ, সেলফিশ যে শুধু নিজের কথা চিন্তা করে, তাই না? রাইট স্যার। তাহলে কি হচ্ছে? কেয়ারিং অনলি অ্যাবাউট ইউর সেলফ অ্যান্ড সেলফ, নট আদার পিপল। তাহলে এইটার হচ্ছে এই ফ্রেজটা পুরো, হ্যাঁ। তারপর হচ্ছে গেইন, তারপর হচ্ছে ডি, গেইন, কোনো কিছু আপনি পাচ্ছেন, সেক্ষেত্রে কি হবে? তাহলে গেট সামথিং টু পজিটিভ, বি গ্রেটফুল তাই না? ফর। নাকি কোনটা দিবেন? দেখেন গেইন নিয়ে কিন্তু প্যাচ লাগায়েন না। গেইন মানে পাচ্ছেন, পাওয়ার অর্থ কি? গেট, তাই না? গেট, এইটাই। প্রভাব, প্রভাব কি? পুরোনো দিনের কথাকে আমরা প্রভাব বলি, তাই তো? জি স্যার। পুরোনো দিনের ফ্রেজকে, পুরোনো দিনের কথাকে, তাহলে একটা প্রসিদ্ধ কথাকে আমরা প্রভাব বলি, তাহলে কি? আ ওয়েল নন ফ্রেজ গিভিং অ্যাডভাইস, তাই তো? আচ্ছা, রাইট, লাস্টে কি থাকে? অ্যাপ্রিশিয়েট। আপনি কাউকে অ্যাপ্রিশিয়েট, অ্যাপ্রিশিয়েট করছেন, তাই না? কাউকে অ্যাপ্রিশিয়েট করেছেন, বি গ্রেটফুল ফর। ঠিক আছে, ধন্যবাদ দেই আমরা মানুষকে, বি তখন বি গ্রেটফুল, গ্রেটফুল ফর। রেসপেক্ট করা। তাহলে এই জিনিসটা থেকে আসলে আমাদের শেখার উদ্দেশ্যটা কি? শেখার উদ্দেশ্য হচ্ছে কোশ্চেনে আপনার যে কিওয়ার্ড গুলো থাকবে, হয়তো কিওয়ার্ড গুলো এগুলো রয়েছে, কিন্তু আপনি দেখলেন প্যাসেজে গিয়ে এই কিওয়ার্ড এরকম কিছু পাইতেছেন না, কি পাইতেছেন? এটার ডান, পরিবর্তে এটা ডান দিয়ে পাশে দিচ্ছে, যেগুলো আছে, হ্যাঁ। হ্যাঁ এরকম দিয়ে দিচ্ছে। সাপোজ, ওকে, সো এই জন্য আমাদের ওগুলো খুঁজতে হবে। আপনি ডাইরেক্ট কিওয়ার্ড খুঁজে আপনি অ্যান্সার বের করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আপনার মাথায় প্যারাফ্রেজ বা সিনোনিম গুলো মাথায় রাখতে হবে। এখন একটা জিনিস কাজ করি, সেটা হচ্ছে আপনার হাতের ম্যানুয়াল থেকে শর্ট অ্যান্সার কোশ্চেনের ক্ষেত্রে আমরা ফাইন্ডিং ইনফরমেশন দিব। একটা ছোট্ট প্র্যাকটিস করব, ছোট্ট একটা প্র্যাকটিস, সেটা হচ্ছে ফ্রেজ প্র্যাকটিস। আপনি খুব দ্রুত বের করেন তো এই গ্র্যান্ড প্যারেন্ট স্টোরিজ, কাজিনস ওয়েডিং, ইয়াং অ্যাডাল্টস, এক্সটেন্ডেড ফ্যামিলি, কাম এন্ড গো, ইটালিয়ান। ঠিক আছে, এখন এগুলি তো শুধু ওয়ার্ড, তাই না? হুম হুম। এগুলো যদি শুধু ওয়ার্ড হয়, তাহলে আপনি কি করবেন? স্কিমিং করবেন না স্ক্যানিং করবেন? শুধু ওয়ার্ড হইলে স্পেসিফিক আমি তো মানে আহ ইয়ে করতে হবে এটাকে, স্ক্যামিং করতে, এই স্ক্যানিং স্কিমিং করতে হবে, রাইট, হবে। স্ক্যানিং করবেন। স্পেসিফিক ওয়ার্ডের জন্য আমরা স্ক্যানিং করি, আর ওভারঅল আইডিয়ার জন্য আমরা স্কিমিং করি। ঠিক আছে, সো এখন যেটা করবেন আপনি, আপনার ছোট্ট একটা কাজ, আপনি এই প্যাসেজটা খুঁজবেন, আপনি দেখবেন এই 6টা স্পেসিফিক ওয়ার্ড কোথায় কোথায় আছে, আমাকে বলবেন এত নাম্বার প্যাসেজ আছে, এত নাম্বার প্যাসেজ আছে, এতে আছে, সিতে আছে, ডিতে আছে। সো এখানে গ্র্যান্ড প্যারেন্টস স্টোরিজ এই ফ্রেজটা কোথায় আছে, কাজিনস ওয়েডিং এই ফ্রেজটা কোথায় আছে, ইয়াং অ্যাডাল্টস এই ফ্রেজটা কোথায় আছে, এক্সটেন্ডেড ফ্যামিলি এই ফ্রেজটা কোথায় আছে, কাম এন্ড গো ফ্রেজটা কোথায় আছে, ইটালিয়ান প্রভাব ফ্রেজটা কোথায় আছে। এটা বের করেন তো টাইম নিয়ে, জাস্ট 2 মিনিটের মধ্যে বের করবেন, কারণ আপনি স্ক্যানিং করতেছেন দ্রুত, খালি ওই ওয়ার্ডটাই খুঁজতেছেন। আচ্ছা, আপনি যেভাবে খুঁজতেছেন স্টপ নাও, কারণ একটু খুঁজতেছি। আপনি কি এইভাবে খুঁজতেছেন? আপনাকে একটা টপিক বলি, আপনার দুই ওয়েতে খুঁজতে পারেন। সেটা হচ্ছে আপনি এই যে পুরো হুম হুম। ব্লকটাকে আপনি দুইটা অংশে ভাগ করবেন, আর অনেক লম্বা হলে তিনটা অংশে ভাগ করবেন। আপনি এইভাবে খুঁজবেন, এই যে মাঝখানে রেখে এইভাবে খুঁজবেন। ওকে, 1 2 3, যখন স্ক্যানিং করতেছেন। ওকে, সো আপনি স্পেসিফিক ওয়ার্ড খুঁজতেছেন। আবার খুঁজতে পারেন আরেকটা টেকনিক, আপনার জন্য কোনটা ভালো হয় আপনি বুঝে নেন। সমাজের জন্য একটাও ভালো হতে পারে, আপনার জন্য একটা। প্রথমে একটা ব্লককে 3টা অংশ করে নেন, তাহলে আপনি যেটা খুঁজতেছেন গ্র্যান্ড প্যারেন্টস, তারপরে এইভাবে খুঁজেন গ্র্যান্ড প্যারেন্টস, গ্র্যান্ড প্যারেন্টস, গ্র্যান্ড প্যারেন্টস, গ্র্যান্ড প্যারেন্টস, গ্র্যান্ড প্যারেন্টস, গ্র্যান্ড প্যারেন্টস,
এবার গ্র্যান্ড প্যারেন্টস গ্র্যান্ড প্যারেন্টস গ্র্যান্ড প্যারেন্টস এভাবে খুঁজলেন, অথবা এভাবে খুঁজতে পারেন 2-3 লাইন করে, গ্র্যান্ডপ্যারেন্টস 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 এভাবে খুঁজতে পারেন, গ্র্যান্ডপ্যারেন্টস গ্র্যান্ডপ্যারেন্টস পাচ্ছি কিনা পাচ্ছি কিনা পাচ্ছি কিনা এভাবে খুঁজতে পারেন। ওকে, অথবা আপনি যখন লাইন বাই লাইন খুঁজবেন এতে সময় আপনার বেশি যাবে। স্ক্যানিং এর জন্য আপনার যদি এইভাবে লাইন বাই লাইন কখন পড়বেন, যখন আপনি একটা জায়গায় আটকে গেছেন এবং ওটার ওভারঅল মিনিং চাচ্ছেন তখন আপনি স্কিমিং করবেন ওই ওভারঅল মিনিংটা বোঝার জন্য। বাট স্ক্যানিং এর জন্য স্পেসিফিক ওয়ার্ডের জন্য স্পেশালি আপনার প্রপার নাউন খুঁজতে গেলে আপনি যেটা করবেন, প্রপার নাউনে তো প্রথম অক্ষর বড়, তো প্যাসেজের যেখানেই থাকুক আপনি দেখবেন বড় হাতের অক্ষর কোন জায়গায় আছে, আপনার তো লাইন বাই লাইন পড়ার দরকার নাই। বুঝতে পারছেন? সে ফর এক্সাম্পল দ্বিতীয় লাইনে কোথাও কোশ্চেনে মিডল ইস্ট লেখা আছে, ভাই মিডল ইস্ট মানে বড় হাতের প্রথম আছে, দেখেন আমি যদি মিডল ইস্ট খুলি আমি তো এটাই দেখতেছি প্রথমেই বড় হাতের। তা এটা যদি এখানেও থাকতো, আমি যদি বড় হাতের মিডল ইস্ট খুঁজতাম তাহলে কিন্তু আমি কি করতাম, মনে করেন আমি অস্ট্রেলিয়া খুঁজেছি, আমি যদি উপর থেকে অস্ট্রেলিয়া খুঁজি দেখেন এই যে অস্ট্রেলিয়া পেয়ে গেছে। ওকে, আর আমি যদি এইভাবে পড়ি, এইভাবে পড়লাম এইভাবে পড়লাম এইভাবে পড়লাম এইভাবে পড়লাম এইভাবে পড়লাম, তাহলে কতগুলো ঘুরে আসতে হচ্ছে না? অথচ আমি উপর থেকে শুধু যদি চোখ বুলাই নিচের দিকে আসি, এভাবে 3টা ব্লকে দেখি, তাহলে আমার কি ডানে বামে কিন্তু 4-5টা করে ওয়ার্ড থাকতেছে, 3-4টা করে ওয়ার্ড থাকতেছে, তাতে হচ্ছে কি দ্রুত কভার হচ্ছে আপনার স্ক্যানিংটা। ওকে, সো এখন আপনার ইচ্ছা আপনি কিভাবে করবেন, আপনি কি লাইন বাই লাইন পড়বেন, আপনি কি উপর থেকে নিচে এসে কমফোর্টেবল ফিল করেন, নাকি আপনি 3টা করে সেন্টেন্স ক্রস করে এভাবে করতে সুবিধা বোধ করেন? তবে আমি ম্যাক্সিমাম সময় দেখছি যে স্কিমিং এর সময় এইভাবে পড়ে কোনো কিছু ওভারঅল বোঝার ক্ষেত্রে তখন স্কিমিং করব, আর স্ক্যানিং এর সময় যদি আমি উপর থেকে নিচের দিকে আসি কোনো স্পেসিফিক ওয়ার্ড খুঁজতে, ওটা খুব দ্রুত পাওয়া যায়। সো আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখেন তো কেমন হয়। মানে আপনি মনে করেন এই ব্লকটাকে আপনি 2টা ভাগ করে নিছেন যেহেতু ছোট, তাহলে এই আপনার এটার মাঝখানে যদি আপনি আপনার কলমটা রেখে আপনি ডানে বামের দিকে তাকায় যদি এখানে দেখেন, আবার এখানে ডানে বামের দিকে তাকায় দেখেন, তারপরে পান কিনা, এভাবে করেন তো এই ওয়ার্ড গুলো খুঁজে। এখানে কি কি ওয়ার্ড আছে, ফ্রেজ আছে, গ্র্যান্ড প্যারেন্টস স্টোরিজ, কাজিনস এর ওয়েডিং খুঁজবেন কোথায় আছে, ইয়াং এডাল্টস কোনো একটা জিনিস আগে পরে হতে পারে, হ্যাঁ। সো এক্সটেন্ডেড ফ্যামিলি, কাম এন্ড গো, ইটালিয়ান প্রভাব নেন, এখন বের করবেন, বের করে আপনাদের হাতে যাদের কাগজ আছে সেখানে আন্ডারলাইন করে ফেলবেন পেন্সিল দিয়ে, নেন করেন। স্যার আমি করছি হয়েছে না? হয়েছে কিনা হ্যাঁ, জানি এতক্ষণে পেয়ে যাওয়ার কথা। আমাকে এখন বলেন গ্র্যান্ড প্যারেন্টস কত নাম্বার প্যারাতে পাইছেন? গ্র্যান্ড প্যারেন্টস স্টোরিটা আমি দেখতেছি হচ্ছে ডি আই গেস। ভেরি গুড, হ্যাঁ ডি তেই পাইছেন, কারণ এখানে যদি আমি এইভাবে দেখেন এইভাবে যাই এইভাবে যাই এইভাবে যাই, তাহলে কি কোথায় পাইতেছি বলেন? কি দেখছেন এইভাবে গিয়ে গ্র্যান্ড প্যারেন্টস স্টোরিজ, ডি। এই যে দেখেন, ডি এর 5 নাম্বার লাইনে। এই যে গ্র্যান্ড প্যারেন্টস স্টোরিজ, তাই না? রাইট স্যার। এই হচ্ছে গ্র্যান্ড প্যারেন্টস স্টোরিজ। ওকে, পেয়ে গেছে। আচ্ছা, এরপরে দেখেন আপনি পরেরটা কোথায় পাইছেন, ইয়াং কাজিনস অ্যাডাল্ট, ওয়েডিং। স্যার এ সরি, নাম্বার। কাজিন ওয়েডিং হ্যাঁ কাজিন এ ওয়েডিংটা কোথায় নাম্বার। পাইছেন? এতে এই আছে নাম্বারে, হ্যাঁ কাজিনস ওয়েডিং। এ কাজিনস নাম্বার। ওয়েডিং আপনি পাইছেন, তাহলে এইভাবে সিরিয়াল করে গেছেন, এই যে কাজিনস ওয়েডিং আপনি পেয়ে গেছেন, এইখানে কিছু আর এখানে কিছু। ওকে, ইয়ং আচ্ছা, অ্যাডাল্টস তারপরটা ইতে হচ্ছে দেয়া আছে ইয়াং অ্যাডাল্টস, শুরুতেই। ইয়াং অ্যাডাল্টস ইতে দেয়া আছে শুরুতেই, তাহলে আমরা ওকে, ইতে যখন গেছি এই যে ইয়াং অ্যাডাল্টস শুরুতেই পাইছি আমরা। ওকে, তারপরে হচ্ছে আমরা কি করছিলাম, এক্সটেন্ডেড এক্সটেন্ড ফ্যামিলি ফ্যামিলি সি। কোথায় পাইছেন? এক্সটেন্ডেড ফ্যামিলি সি তে পাইছেন? এক্সটেন্ডেড ফ্যামিলি তো পাওয়া যায় না তো। কে কোথায় পাইছেন এক্সটেন্ডেড ফ্যামিলি? সিতে এক্সটেন্ডেড ফ্যামিলি দেয়া আছে সির হচ্ছে 3 নাম্বার লাইনে, দেয়ার এক্সটেন্ডেড ফ্যামিলি হ্যাভ মেনি অ্যাডভান্টেজেস। একজন বিতে পান নাই? বি। বি। আচ্ছা, বিতে পাইছেন, আর আপনি কোথায় পাইছেন? সিতে? সিতে হ্যাঁ বুঝি নাই। জি তার আমি বিতেও সিতে আছে। পাইছি। ও, আপনি আপনি দিছেন সিতে? জি আমি হ্যাঁ সিতে তার দিছি। বিতেও আছে। হ্যাঁ বিতেও আছে, তার মানে বি সি দুইটাতেই আছে এক্সটেন্ডেড ফ্যামিলি। ওকে, আচ্ছা বিতেও আছে সিতে, এই যে আমরা তো এই যে দিলাম, আমি যে বোল্ড করতেছি দেখতে পাচ্ছেন জি ইয়াগুলো, হ্যাঁ আচ্ছা, তাহলে এইখানেও পাইছেন আপনি, এইখানেও পাইছেন, দেখছেন? তারপরটা পাইছেন কোথায়? কাম এন্ড তারপরে গো। কি ছিল? হ্যাঁ কাম এন্ড গো, কাম এন্ড গো ও। এতে। কাম এন্ড গো এতে তো পাইলামই আমরা, কাম এন্ড গোটা আপনি কি কি করছেন? এরপরটা আছে কাম এন্ড গো, কোথায় পাইছেন কাম এন্ড গো? কাম এন্ড গোটা তো আমি দেখতেছি তো কাম এন্ড গো হচ্ছে গিয়ে এইখানে জিতে, জি। তাই না? কাম এন্ড গো
জিতে। জি হ্যাঁ, ইয়া সরি তারপরে ইটালিয়ান প্রভাব। এই যে এটা যদি আমি এফ তে এফ তে এই যে ইটালিয়ান প্রভাব, ইটালিয়ান ইটালিয়ান প্রভাব এফ এটা তে একটা পারছে। প্রবাবলি সো এই যে আমরা যে কিওয়ার্ড গুলো বের করলাম না, আমরা যে ফ্রেজ গুলো বের করলাম, এই যে এইটাকে বলা হয় সাধারণত স্ক্যানিং। হ্যাঁ, যেভাবে করলাম আমরা এক্সাক্ট ওয়ার্ড কে বা এক্সাক্ট ফ্রেজ কে বের করার চেষ্টা করছি। এতে কি হয়েছে, আমরা লাইন বাই লাইন কি পড়ার চেষ্টা করছি? নো আপনারা কি লাইন বাই লাইন পড়ছেন? আমরা লাইন বাই লাইন না, আমরা অর্থ বুঝি না, জাস্ট আমরা যেটা প্রয়োজন ছিল ওই শব্দটাকে আমরা খুঁজছি। ওই শব্দটা খুঁজছেন, এটি হচ্ছে স্ক্যানিং। এবং পরীক্ষার সময় আপনার এই এই প্যারাগ্রাফ সম্পর্কে আপনার যদি কোনো আইডিয়াও না থাকে, দরকার নাই আইডিয়া নেওয়ার, কারণ আপনি তো শুধু অ্যান্সারের জন্য আপনি কিওয়ার্ড খুঁজতেছেন। তখন অ্যান্সারের জন্য যদি আপনার আইডেন্টিফাই করতে হয় কোনো ওয়ার্ড, সেই ক্ষেত্রে আপনার প্যাসেজ সায়েন্টিফিক থাকুক না ওই যে আপনার অ্যাস্ট্রোনটের কোনো টপিক থাকুক, ওইটা দেখা কোনো লাভ নাই। ঠিক আছে, আপনার শুধু দরকার কোশ্চেনে কি চাইছে, সেই ক্ষেত্রে আমাকে কোন এক্সাক্ট ওয়ার্ডটা খুঁজতে হবে, কোন ফ্রেজটা খুঁজতে হবে, শুধু ওইটা পাইলে আমার অ্যান্সার আমি ওইটার কাছাকাছি পেয়ে যাব। ঠিক আছে, এমন কোন টপিক পরীক্ষাতে আসে না যেটা আপনাকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিবে। ওকে, সো আমরা যেহেতু এই যে স্ক্যানিং করাটা শিখে ফেলছি কিভাবে স্ক্যানিং করতে হয়, এখন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে এই টপিকটার ক্ষেত্রে, এই সেম টপিকটার ক্ষেত্রে আপনি এখন যেটা করবেন, আপনি আইডেন্টিফাই দ্য কিওয়ার্ডস ইন দ্য কোশ্চেন। এখন আমরা আইডেন্টিফাই করব কিওয়ার্ড কোশ্চেনে। একটু এখানে পড়েন, what percentage of the children live in extended family in Asia, the Middle East, South Africa and Sub-Sahara Africa? আমাকে বলেন এইখানে কিওয়ার্ড কোনটা? আমাকে খুঁজতে হবে হচ্ছে দ্য পার্সেন্টেজ অফ চিলড্রেন লিভ ইন, তো মানে কত তার পার্সেন্ট মানে হ্যাঁ, কারণ এখন তো চিলড্রেন লিভিং এর কথা বলাই আছে, এক্সটেন্ডেড ফ্যামিলি, তার মানে আপনার এখানে হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজ। আপনি একটা পার্সেন্টেজ খুঁজবেন, একটা নাম্বার খুঁজবেন এক্সটেন্ডেড ফ্যামিলির ক্ষেত্রে, আর যেইখানে এই যে প্রপার নাউন গুলো আছে সেখানেই আপনি এইটা পাবেন, তাই তো? এগুলো তো আপনার চোখে পড়বেই, কিন্তু আপনি মেইনলি খুঁজবেন কি পার্সেন্টেজ, তাই না? পার্সেন্টেজ তার মানে আপনার সেটা রিডিং তো এর ওইখানে দেখবেন যে যে জায়গায় পার্সেন্টেজ আছে সেইখানেই আপনার এই কোশ্চেনের অ্যান্সারটা আছে। পার্সেন্টেজের জায়গায় যাবেন তখন দেখবেন আপনার মিডল ইস্ট, সাউথ আমেরিকা, সাবারবান কোথায় আছে, মানে এগুলো প্রপার নাউন দেয়া আছে বড় হাতের, খুঁজে বের এখন করতে কি দেরি স্যার হবে না। এটাকে যে পার্সেন্টেজটা দেয়া আছে, হুম, আমি কি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আমি কোশ্চেন লিখবো, যেমন এশিয়ার জন্য কত, মিডল না, ইস্টের জন্য এটা কত? এটা 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 যেহেতু বলছো হোয়াট পার্সেন্টেজ অফ দ্য চিলড্রেন লিভ ইন টোটালি এখানে এক্সটেন্ডেড ফ্যামিলি, এটা টোটালটা 70%, দেয়া থাকতে পারে, হ্যাঁ টোটালটা অলমোস্ট দেয়া থাকতে পারে অলমোস্ট। 70%। হ্যাঁ, সো ওইটা দেয়া থাকবে। আমরা এখন শুধু কিওয়ার্ডটা আন্ডারলাইন করি, তারপর আমরা কোশ্চেনে যাচ্ছি। ওকে, রাইট স্যার। এটা কিওয়ার্ডটা শুধু আন্ডারলাইন করি। আচ্ছা, ওয়াই আর গ্র্যান্ড প্যারেন্টস অফেন লেস বিজি এন্ড স্ট্রেসড দ্যান প্যারেন্টস, এইখানে কিওয়ার্ড কি, আপনি কি খুঁজবেন আসলে? কি কারণে? এটা তো বুঝ দিলেন ওয়াই, এটা থাকবে বুঝলাম, কিন্তু আসলে কিওয়ার্ডটা কি হবে, স্টেজেস। কোথায় খুঁজবেন? অফেন লেস বিজি, ঠিক আছে? তারা কেন প্রায় গ্র্যান্ড প্যারেন্টসরা লেস বিজি থাকে আর লেস স্ট্রেস থাকে কাদের থেকে? প্যারেন্টসদের থেকে। ওকে, তাহলে এইখানে যে চারটা, এই চারটার মধ্যে আবার মেজর কোনটা? এই চারটার মধ্যে মেজর হচ্ছে অফেন লেস বিজি থাকে। ওয়াই, ওয়াই অফেন লেস বিজি অথবা স্ট্রেসড, তাহলে এই তিনটাকে, তাহলে কারণটা আপনি বের করবেন। ওকে, so after that, what do young adults often think living alone will be like? কেমন হবে একা? তাহলে what কি ইয়াং অ্যাডাল্ট খুঁজবেন, তারা অফেন থিঙ্ক কি করে, আর হচ্ছে লিভিং অ্যালোন। এখন এই কয়টা তো আপনি পাইলেন, কিন্তু এর মধ্যে আবার কি, এর মধ্যে আবার মেইন কিওয়ার্ডটা কোনটা? আপনি হোয়াট খুঁজলেন, ইয়াং পিপলের জায়গায় তো যাবেনই, কিন্তু তাদের ইয়াং অ্যাডাল্ট তো অনেক জায়গাতেই পেতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে ইয়াং অ্যাডাল্টের সাথে কি অফেন থিঙ্ক লিভিং অ্যালোন, তার মানে আপনি এখানে লিভিং অ্যালোনটা খুঁজবেন। তারা অফেন থিঙ্ক লিভিং অ্যালোন, তার মানে অফেন থিঙ্ক পাইয়া যেখানে গেছেন বা লিভিং অ্যালোন যেখানে পাইছেন, ওইখানে যদি ইয়াং অ্যাডাল্ট থাকে তার মানে অ্যান্সারটা ওই ওই সেন্টেন্সটাতেই। ওকে, সো এখন এইভাবে আপনাকে কিওয়ার্ড গুলো দাগায়া তারপর আপনার অ্যান্সারটা খুঁজতে হবে। সো এই ওয়ার্ডগুলোর এই ফ্রেজ গুলোর আপনার ওইখানে এক্সাক্ট ওয়ার্ড যে থাকবে তা না, কিন্তু আপনার কিন্তু সিনোনিমও থাকতে পারে অথবা প্যারাফ্রেজ করে থাকতে পারে। সো আপনার মাথায় রাখতে হবে আপনি এইখানকার কোনো একটা জিনিস ওইখানে পেয়ে গেছেন, কিন্তু ওইটার আশেপাশের ওয়ার্ড গুলো দেখা যায় একরকম না, কিন্তু দেখবেন চিন্তা করে যে ওইটার আশেপাশের ওয়ার্ড গুলো হয়তো সিনোনিম করে দিছে বা প্যারাফ্রেজ করে দিছে, ওইখানেই অ্যান্সার আছে। তা এখন কথা হচ্ছে স্ক্যানিং এ টেক্সট বলছে অ্যান্সার দ্য কোশ্চেন ইন এক্সারসাইজ 5, ফলো দ্য অ্যাডভাইস ইন দ্য বক্স। আমরা অ্যাডভাইস কি করব, আমাদের অ্যাডভাইস গুলো আমরা অলরেডি করে ফেলছি। বলছে বিফোর ইউ লুক ফর দ্য অ্যান্সার টু দ্য কোশ্চেন্স,
ইফ ইউ ফাইন্ড দ্য কিওয়ার্ড, এই যে কিওয়ার্ড গুলো আমরা যেভাবে করছি এভাবে কিওয়ার্ড গুলো করবেন। ফর এক্সাম্পল, হোয়াট ডু ইয়াং পিপল অফেন থিঙ্ক অ্যাবাউট দ্য ওল্ডার ফ্যামিলি মেম্বার্স, এই যে ইয়াং পিপল, ওল্ডার ফ্যামিলি মেম্বার্স, এগুলো যেই লাইনে পাবেন সেখানেই পাবেন। ঠিক এরকম করে এই ওয়ার্ড গুলো যেই লাইনে পাবেন, প্রতিটা কোশ্চেনের জন্য যে লাইনে পাবেন ওইখানেই অ্যান্সারটা আছে। ঠিক আছে, আমাকে এখন বলেন যে এই 1, 2, 3 এই তিনটার অ্যান্সার বের করেন তো প্যাসেজ থেকে। স্যার ওই যে প্রথমটা 70%। রাইট, প্রথমে তাহলে আমরা কোথায় যাবো, পার্সেন্টেজ কোথায় আছে, আমরা পার্সেন্টেজ দেখি। এই যে এখানে প্রচুর পার্সেন্টেজ দেয়া আছে, তার মানে প্রথমটার অ্যান্সার হচ্ছে 70% পাইছি আমরা এখানে। বলছে দিন এডিশন ইন সাউথ আফ্রিকা ইট ইজ অলমোস্ট 70%, অন দ্য আদার হ্যান্ড ইন ইউরোপ, অস্ট্রেলিয়া এন্ড দ্য নর্দার্ন আমেরিকা লেস দেন 25% চিলড্রেন লিভিং ইন এক্সটেন্ডেড ফ্যামিলি। এখন আমাদের প্রশ্ন ছিল এশিয়া, মিডল ইস্ট, সাউথ আফ্রিকা এন্ড দ্য সাবসাহারা আফ্রিকা ওয়ার 40% পিপল লিভিং ইন দ্য ফ্যামিলি উইথ আদার অ্যাডাল্টস। দেখেন এখানে কিন্তু এক্সটেন্ডেড ফ্যামিলি বলে নাই, উইথ আদার অ্যাডাল্টস সাচ এস আন্ট, আঙ্কেল, গ্র্যান্ড প্যারেন্টস, তার মানে 40%। এক নম্বরের অ্যান্সারটা হচ্ছে 40%, হুম হুম। তাই না? কারণ এক নম্বরে কি চাইছিল আমার কাছে, এক নম্বরে চাইছিল পার্সেন্টেজ লিভিং ইন দ্য এক্সটেন্ডেড ফ্যামিলি ইন Extend families এশিয়া, in মিডল Asia. ইস্ট, সাউথ আফ্রিকা এন্ড সাবার্ন আফ্রিকা, তাই না? মিক্সড করা আছে ওইখানে অ্যান্সারটা। তারপরটা দেখেন লেস বিজির ক্ষেত্রে, হোয়াই আর গ্র্যান্ড প্যারেন্টস অফেন লেস বিজি এন্ড স্ট্রেসড দেন প্যারেন্ট, প্যারেন্টদের থেকে কেন লেস স্ট্রেস থাকে, তাদের লেস বিজি থাকে, কোথায় আছে বলেন? As they are often retired. ভেরি গুড, এইটাই। এই যে দেখেন স্ট্রেস, অলওয়েজ বিজি এন্ড স্ট্রেস অ্যাজ মেনি প্যারেন্টস আর, বাট দে হ্যাভ লার্ন টু বি পেশেন্স এন্ড দে হ্যাভ অলরেডি হ্যান্ডেল মোস্ট। এখন এটা কোথায়, প্যারেন্টস এরটা কোথায় পেয়েছেন, গ্র্যান্ড প্যারেন্টস এরটা? মানে SSC তে আর কি। হ্যাঁ, সিতে পেয়েছেন না? দ্য পিপল দে হ্যাভ লিভ উইথ দ্য গ্রেট ইনফ্লুয়েন্স অন দ্য আদার গ্রো আপ, দোজ হু লিভ উইথ দ্য এক্সটেন্ডেড ফ্যামিলি হ্যাভ মেনি অ্যাডভান্টেজেস, দে ইউজুয়ালি গেট লটস অফ লাভ এন্ড অ্যাটেনশন, গ্র্যান্ডপ্যারেন্টস অফেন হ্যাভ As মোর they are টাইম, often মোর টাইম, retired রাইট। যেটা। হ্যাঁ, হ্যাঁ, কারণ তারা হচ্ছে কি, তারা রিটায়ার্ড থাকে, এই জন্য তারা তার অবসর কারণ কি, থাকে আর অ্যাজ কি। দে আর অফেন রিটায়ার্ড। তাহলে অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হচ্ছে Retired. রিটায়ার্ড, তাই না? অ্যান্সারটা হচ্ছে রিটায়ার্ড, এই তো। তারপরটা খেয়াল করি আমরা, অ্যান্সারটা কি, হোয়াট ডু ইয়াং অ্যাডাল্টস অফেন থিঙ্ক লিভিং অ্যালোন, একা বাস করার ক্ষেত্রে। তাহলে কোথায় আছে দেখেন, অফেন থিঙ্ক লিভিং অ্যালোন, এই জিনিসগুলো কোথায় আছে, ইয়াং অ্যাডাল্টস অফেন থিংস লিভিং অ্যালোন, এই ওয়ার্ড গুলো কোথায় আছে দেখেন, সিকুয়েন্সিয়ালি স্যার আসবে। হ্যাঁ, কোথায়, ইতে ইতে আছে, আচ্ছা। ইতে হ্যাঁ, হুম। এই যে দেখেন এখানে, তাহলে ইয়াং অ্যাডাল্টস ফিল দ্য লিভিং অ্যালোন উইল বি Will be এক্সাইটিং, কিন্তু exciting. কিন্তু But আসলে কি, বাট দে but ফরগেট ইট ক্যান বি লনলি, তার মানে অ্যান্সার কি, answer হবে lonely. অ্যান্সারটা হচ্ছে লনলি। ঠিক আছে, সো এখন কথা হচ্ছে আপনার পরীক্ষাতে একটা Lonely তো ওয়ার্ড স্যার দিয়ে, একাকিত্ব না? একাকিত্ব, লনলি হচ্ছে একাকিত্ব। তারা মনে করে এক্সাইটেড হবে, বাট দে ফরগেট দ্যাট ইট ক্যান বি ললি। এখন আমার কথা হচ্ছে, হোয়াট ডু ইয়াং পিপল অফেন থিঙ্ক লিভিং অ্যালোন উইল বি লাইক, আমার অ্যান্সার না ওইটা, লনলি না, সরি। হোয়াট ডু ইয়াং পিপল অফেন থিঙ্ক, প্রায় ভাবে লিভিং অ্যালোন এরা উইল ভাবে বি কি লাইক, excited? তাহলে এক্সাইটেড, Exciting. কোশ্চেনে Exciting. চাইছে কি, হ্যাঁ এইটা হচ্ছে Exciting. মানে এক্সাইটিং, তার ওরা মানে মনে অ্যান্সার হচ্ছে করে এক্সাইটিং। যে এরা হুম, মানে খুবই উৎফুল্ল থাকবে। উৎফুল্ল মানে থাকবে, কিন্তু আসলে না, আসলে বাট they get forget that I can also be lonely. মানে ইট এটা ক্যান হচ্ছে অলসো বি লনলি। হ্যাঁ, তার মানে অ্যান্সার কোনটা, এক্সাইটিং না লনলি? exciting. এক্সাইটিং, কারণ আমাকে কেন কোশ্চেন করেছে তারা কিভাবে, ঠিক আছে, কি হবে সেটা না, তারা কিভাবে। ওকে, কিভাবে will be এটাই বুঝাইছে আর কি, তারা ভাবে কি। হ্যাঁ, হুম, রাইট। সো এখন যেটা করব, আপনারা ছোট্ট একটা কাজ করবেন, সেটা হচ্ছে এই 7 নাম্বারের এখানে দেখবেন কিছু অ্যান্সার দেয়া আছে, যেমন একের অ্যান্সার দেয়া আছে 20%, দুইয়ের অ্যান্সার দেয়া আছে গ্র্যান্ড প্যারেন্ট টয়েস, তিনের অ্যান্সার দেয়া আছে লিভিং অ্যালোন ক্যান বি লনলি, চারের অ্যান্সার দেয়া আছে ইউর গ্র্যান্ড। এই 1 থেকে 4 পর্যন্ত আমাকে বলেন এখানে কি সমস্যা আছে, কি ভুল আছে, আর কারেক্ট অ্যান্সার কোনটা, আর ভুল হইলে ভুল কেন, আপনারা এটা ফাইন্ড আউট করেন। প্রশ্ন অ্যান্সার করতে পারা মেইন ট্যাকটিক না, বা মেইন ক্রেডিট না। মেইন ক্রেডিট হচ্ছে প্রশ্নটা ভুল কেন সেটা বের করতে পারা। যখন আপনি একটা প্রশ্ন ভুল কেন সেটা বের করতে পারবেন, আলটিমেটলি আপনি অ্যান্সার কি হবে সেটা জেনেই যাবেন। সো ভুল বের করতে পারাটা হচ্ছে সবচেয়ে বড় স্কিল, বুঝতে পারছেন কোন একটা কোশ্চেনের। সো এখন আমাকে বলেন এখানে Sir, কোনগুলো কারেক্ট, কোনগুলো ভুল। এখানে আর the what percentage of children in South Africa live
with their extended family, they are said 20%, বাট জি আমরা যদি প্যাসেজে দেখি এখানে হুম কিন্তু তিনটাকে একসাথে বলছে, ইন এশিয়া, সাউথ, ইন দ্য মিডল ইস্ট, সাউথ আমেরিকা অ্যান্ড সব সাহারান হ্যাঁ আফ্রিকা ওভার 40%। হুম আচ্ছা, সাউথ আফ্রিকার কথা কিছু বলে মানে নাই এই যে মানে আফ্রিকা ওভার দ্য 40% আফ্রিকা চিলড্রেন লিভিং, রাইট হ্যাঁ তাহলে কি হবে অ্যান্সারটা 40%, হবে ওভার 40% হবে না তার মানে 40%, অ্যান্সারটা 20% হবে না হবে 40%। এই 40%। যে ধরছেন ওকে এরপর সেকেন্ড অপশনটাতে জানেন হোয়াট হেল্পস চিলড্রেন ইন এক্সটেন্ডেড ফ্যামিলি লার্নস অ্যাবাউট দ্য পাস্ট অ্যান্সার দিছে গ্র্যান্ড প্যারেন্টস স্টোরিজ এটা কি ঠিক আছে না ঠিক নাই আচ্ছা, ওকে, স্টোরি। আমার তাহলে কিওয়ার্ড গুলো কি হোয়াট হেল্প চিলড্রেন হোয়াট হেল্প চিলড্রেন ইন এক্সটেন্ডেড ফ্যামিলি লার্ন অ্যাবাউট দ্য পাস্ট তাহলে আপনি লার্ন অ্যাবাউট দ্য পাস্ট কারা চিলড্রেনরা এটা হচ্ছে আমার কিওয়ার্ড রাইট, তাহলে এই এটা দুইটা ঠিক খুঁজেন আছে। এটা ঠিক আছে তাই না তাহলে কত চিলড্রেন, নম্বর পাইছেন এটা ডিতে, চিলড্রেন লার্ন অ্যাবাউট এই দ্য যে ফার্স্ট ফ্রম এই গ্র্যান্ডপ্যারেন্ট যে স্টোরিজ। কোত্থেকে জানে ফ্রম দ্য পাস্ট তাই না অ্যাবাউট দ্য জি স্যার, পাস্ট এই যে দেখেন পাস্টটা আছে তাই না এটা অ্যান্সারটা হুবহুই আছে। জি, হুবহুই আছে সো একটু চিন্তা করে দেখেন আমরা কি আসলে পুরো প্যাসেজ পড়তেছি না স্পেসিফিক ইনফরমেশন স্ক্যান করে বের করার চেষ্টা করতেছি আমরা কিন্তু পুরো প্যাসেজ ইনফরমেশন পড়তেছি স্ক্যান না করে। রাইট ইনফরমেশন স্ক্যান করে আমাদের দরকার নাই পুরো প্যাসেজ আমরা পুরো পড়ার প্যাসেজে অর্থ পড়তে মানে অর্থ বুঝা কোনো করতে সময় গেলে তো পড়বো না সময় চলে যাবে, কোনো সময় চলে সময় যাবে। না সময় চলে যাবে আপনার কোনো সময় করবো না আমরা আরে পরীক্ষার হলে এটাই করে পোলাপেন করে কি পুরো স্টোরি পড়া তারপরে করে কি অ্যান্সার লেখার চেষ্টা করে পরে দেখা যায় 20টা হয়েছে 25টা হওয়ার পরে সময় শেষ স্যার তাদের আমাদের হাতে কোনো উচিত সময় হবে নাই কোশ্চেনের দিকে তাকাবো, মানে কোশ্চেনটা কি চাইছে এই এই অনুযায়ী আমরা হচ্ছে হ্যাঁ প্যাসেজে করতে আপনি থাকবো। প্যাসেজের দিকে তাকাবেনই না আপনার প্যাসেজ দেখবেনই না আপনারা কোশ্চেন করবেন কোশ্চেন দেখবো। কোশ্চেনের কিওয়ার্ড করবেন কিওয়ার্ড করার পরে কিওয়ার্ড কোশ্চেন থেকে খুঁজবেন একমাত্র হেড ম্যাচিং আর কোনো ম্যাচিং ইনফরমেশন ছাড়া এই দুইটা ক্যাটাগরি ছাড়া আপনার সব অ্যান্সার সিকোয়েন্সিয়াল আসবে ঠিক আছে সো আপনি আচ্ছা, একটার পর একটা খুঁজবেন একটার পর একটা খুঁজবেন একটার পর একটা খুঁজবেন যত দাগাবেন তত যেগুলো অ্যান্সার পেয়ে যাবেন ওগুলো যখন আন্ডারলাইন করা থাকবে ভেবে নিবেন যে ওইখান থেকে আর কোনো কোশ্চেনই আসবে না বুঝছেন তাতে হবে কি আপনার অনেক কোশ্চেন দাগানো হয়ে যাবে না তখন কিন্তু আপনার খোঁজাটা কিন্তু ন্যারো হয়ে যাবে যে জায়গায় একবার দাগ দেবেন ওইখানে কিন্তু আবার সেকেন্ড টাইম পড়তে যাবেন না কারণ ওইখানে তো অ্যান্সার আমি পেয়ে গেছি পেয়ে যেসব গেছে, কোশ্চেনের আসার কথা এটা তার মানে রিপিট তার করবে না। পরবর্তীতে হ্যাঁ এটা তো রিপিট করবে না এর উপরে তো যাবে না যদি না ম্যাচিং সেন্টেন্স হয় অথবা হেড ম্যাচিং হয় অথবা কোনো ম্যাচিং রিলেটেড কোনো কোশ্চেন আসে ওইটা ছাড়া একমাত্র ওইটাই হচ্ছে আপনাকে ব্রেক করে সিস্টেম ব্রেক করে এলোমেলো থাকতে পারে আগে পরে থাকতে পারে বাট বাকি সব কোশ্চেন সিকোয়েন্সিয়াল আসবে বুঝতে পারছেন সো এখন দেখেন 2 নাম্বারটা থেকে পাইছি আমরা 2 নাম্বারটা অ্যান্সার পাইছি 3 নাম্বারে কি ভুল আছে বা অ্যান্সার যদি ঠিক থাকে তাহলে বলেন আমাকে 3 নাম্বারের কিওয়ার্ড কি দ্য নেগেটিভ হোয়াট নেগেটিভ ওয়ার্ড ক্যান বি ডিসক্রাইব হাউ ইট সামটাইম ফিলস লিভিং অ্যালোন একা বাস করার যে নেগেটিভ ওয়ার্ডটা আছে সেটা কি আমরা কিন্তু এটা পাইছি একটু আগে হুম হুম। কি একা বাস করা কি সমস্যা মানে একা বাস করা হচ্ছে এটা একটা লনলি, মানে এটা তো বাট এরা পিপলরা, ইয়াং পিপলরা মনে করতেছে যে এটা এক্সাইটিং এর বিষয়, বাট হ্যাঁ এটা আসলে তো কিন্তু বাট দে তাহলে ফরগট, তো তারা ভুলে যায় এটা তাহলে তো অ্যালোন। এখানে অ্যান্সার ঠিক আছে তাই না ঠিক আছে, লিভিং অ্যালোন ক্যান বি লিভিং আবারও চিন্তা করেন লনলি। অ্যান্সার ঠিক আছে কিন্তু তারপরে ভুল এই অ্যান্সারটা ঠিক আছে কিন্তু তারপরে ভুল কেন ভুল আমাকে বলেন এটা ওই যে নেগেটিভ বলছে। না অ্যান্সার সম্পূর্ণ ঠিক আছে কিন্তু তারপরে অ্যান্সার কেটে দিবে কেন কেটে দিবে হুম, আচ্ছা, আমরা কি বলছিলাম যে যে কোনো কোশ্চেন অ্যাটেন্ড করার আগে আমি ইনস্ট্রাকশন করব ইনস্ট্রাকশনে কি লেখা আছে ইনস্ট্রাকশনে দেয়া আছে নো মোর দ্যান নো টু মোর দেন ওয়ার্ডস। এখানে আছে ওয়ার্ড কয়টা মানে এখানে আছে একটা হচ্ছে দুইটা দুইটা, তিনটা তিনটা, চারটা চারটা, পাঁচটা পাঁচটা, এখানে শুধু আমি লনলি দিতে হবে। এখানে শুধু আমি লনলি দিব আমি যে 5টা ওয়ার্ড লিখছি আমাকে ইনস্ট্রাকশনে বলছে নো মোর দেন 2 ওয়ার্ডস আমি তো 5টা ওয়ার্ড লিখছি দ্যাট মিন্স আমার অ্যান্সার হইলেও কেটে দিব ঠিক আছে অ্যান্সার তো ঠিক আছে কিন্তু আমাকে তো ইনস্ট্রাকশন দিছে নো মোর দেন 2 ওয়ার্ডস টু ওয়ার্ডস, আমার দুইটা, অ্যান্সার তো আবার দুইটা বি শব্দ লনলি বেশি তো যেতে দিতে পারবো পারবো না। না লিভিং অ্যালন ক্যান বি লনলি আমি বড় জোর বি লনলি দিতে পারি কিন্তু তাও সুন্দর শোনা না এই জন্য লনলি এক ফ্রেজটাই ঠিক আছে অথবা ঠিক লিভিং আছে লনলি। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে আচ্ছা রাইট স্যার। সো এই হচ্ছে কাহিনী আপনার এইখানে এইভাবে বেশি লিখলেও সমস্যা অ্যান্সার ঠিক হলেও ওইখানে বেশি লিখলে সমস্যা আচ্ছা আমাকে বলেন 4 নাম্বারের সমস্যা কি 4 নাম্বারের ওয়ার্ড সীমাবদ্ধতায় আছে এবং সমস্যা কি বা যদি অ্যান্সার এটাই থাকে তাহলে বলেন যে অ্যান্সারও ঠিক আছে
না, ইটালিয়ান যে প্রভাবটা আছে এটা তো হচ্ছে মানে ইফ থিংস ও আর নট তাহলে গোয়িং অ্যাকর্ডিং, ওয়েল ইউ আর তাহলে কল্ড গ্র্যান্ডমাদার। হ্যাঁ, হ্যাঁ, এই অ্যাকর্ডিং টু দ্য ইটালিয়ান প্রভাবস ওইখানে তাহলে আপনি ওইখানে খুঁজবেন, ওইখানেই আশেপাশে আছে অ্যান্সারটা। তাহলে এই অ্যান্সার প্রবলেম কি? ইউ গ্র্যান্ড তো লিখছে, গ্র্যান্ড মাদারে তো গ্র্যান্ড বলে, সমস্যা কি? গ্র্যান্ডমাদারকে গ্র্যান্ড বলে। হ্যাঁ, গ্র্যান্ডপা গ্র্যান্ডমা, তাই না, বলে না? গ্র্যান্ড হুম হুম। বলে, গ্র্যান্ডপা বলে, গ্র্যান্ডমা বলে। এখন কথা হচ্ছে গ্র্যান্ডফাদারে তো গ্র্যান্ডমা গ্র্যান্ডপা বলে, আপনার প্যাসেজের ভিতরে কি গ্র্যান্ড কথাটা আছে? না, এটা আমাকে গ্র্যান্ডমাদারই কি লিখতে লেখছে? হবে। গ্র্যান্ড মাদারই লিখতে হবে। আপনি আমার কথা বুঝতে পারছেন? তখন যে আপনারা বলতেছিলাম জি যে স্যার। আপনার এইখানে যদি ইনফর্মাল কোনো কিছুই আপনি লিখতে পারবেন না। আপনি জানেন গ্র্যান্ড ফাদার, ইউর গ্র্যান্ড ফাদার বা ইউর গ্র্যান্ড মাদার, আপনি লিখছেন আরে গ্র্যান্ড ফাদার মানে গ্র্যান্ড, অর্থাৎ আমি লিখে দিলাম, গ্র্যান্ড লিখে শর্ট দিলাম। কিছুই হবে না, আমাকে ফর্মাল সবকিছুতে লিখতে হবে। আপনি সবই ফর্মাল Translation লিখবেন এবং নিজে বানাইয়া না, আপনার যেটা প্যাসেজে যা প্যাসেজে আছে দেয়া আছে এটা। সেটাই লিখবেন। হ্যাঁ, ওইটার বাইরে কিছু লিখবেন না, ঠিক আছে? নিজে থেকে কিছুই রাইট লিখবেন স্যার। না। আচ্ছা, এখন দেখেন এখানে আমাদের কিছু ইনস্ট্রাকশন আছে। ডোন্ট রাইট মোর দেন দ্য নাম্বার অফ দ্য ওয়ার্ড ইউ আর গিভেন। ওই যে নো মোর দেন 3 ওয়ার্ডস, আমরা এখানে এটাতে বেশি লিখে ফেলছিলাম। ইউ মাস্টন্ট রাইট ফুল সেন্টেন্স, কখনো আমরা ফুল সেন্টেন্স লিখবো না, বড় প্রবলেম। ঠিক আছে, সবসময় আমরা 2টা ওয়ার্ড 3টা ওয়ার্ড দিয়ে আমরা অ্যান্সার করার চেষ্টা করব। আচ্ছা, যেটা ইনস্ট্রাকশনে থাকবে, মেক শিওর দ্যাট ইউ ইউজ দ্য কারেক্ট ইনফরমেশন when you answer a question। কারেক্ট ইনফরমেশনই ইউজ করেন। এই যে যেমন গ্র্যান্ড মাদার লেখছে, আপনি গ্র্যান্ড লিখছেন, হবে না। ডোন্ট চেঞ্জ দ্য ওয়ার্ড ইন দ্য টেক্সট। এই যে একটু আগে বললাম, গ্র্যান্ড মাদার লেখছেন, গ্র্যান্ড লিখছেন, ওয়ার্ডটা চেঞ্জ করে দিচ্ছেন না। রিমেম্বার দ্য ইনস্ট্রাকশনস টেল ইউ টু চুজ ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট। এই যে কথাটা বুঝছেন, জি স্যার। আপনাকে ইনস্ট্রাকশন বলে দিছে যে টেক্সট থেকেই ওয়ার্ড নিবেন, আপনি নিজে প্যাসেজে বানায় যা দিবেন আছে না। এটাই দিতে হবে। তাই, হ্যাঁ, বি কেয়ারফুল উইথ স্পেলিং, ইউ ক্যান লুজ মার্ক ইফ ইউর স্পেলিং ইজ ইনকারেক্ট। ভাই, স্পেলিং ক্যান মিস্টেক যাবে, আপনি টেক্সট থেকে উঠায় দিতেছেন, আপনি তো এখানে লিসেনিং এর একটা প্রবলেম আছে, স্পেলিং এর এর জায়গায় হয়তো আপনি আইডিয়া ফেলাইছেন, কিন্তু অথবা এখানে তো প্রপার আপনি নাউনে দেখে, ভুল হয়। হ্যাঁ, ভুল হয়েছে, কিন্তু এখানে তো আপনার টেক্সটে যেভাবে দেওয়া আছে আপনি সেভাবে তুলতেছেন, এখানে তো ভুল হওয়ার চান্সেসই নাই। সো বি কেয়ারফুল, তা সুন্দর করে চোখ বুলাইবেন, চোখ বুলায় যেই ওয়ার্ড আছে সেই ওয়ার্ডটা যদি আপনার অ্যান্সার হয় সেই ওয়ার্ডটা ওইভাবেই লিখবেন যেভাবে আছে। ওকে। আর আরেকটা কথা হচ্ছে যে একটা জিনিস মনে রাখবেন যে রিডিং এ কিন্তু আপনার লিসনিং এর মতো 10 মিনিটস এক্সট্রা সময় পাবেন না। আমার কথাটা বুঝছেন? রিডিং এ কিন্তু এক্সট্রা 10 মিনিট সময় পাবেন না। সো আপনার এটার অ্যান্সার 30 পাওয়ার সাথে মিনিটই, সাথে, হ্যাঁ, 30 না, 1 ঘন্টা দিবি আপনাকে। তার মানে প্রতিটা প্যাসেজের জন্য আপনি 20 মিনিট করে সময় 20 মিনিট পাচ্ছেন। করে সময়। হ্যাঁ, আপনি চেষ্টা করবেন প্রথম প্যাসেজ থেকে যতটা সময় বাঁচানো যায়, মানে প্রথমটা যদি 15 মিনিট আপনি করে ফেলতে পারেন, দ্বিতীয়টা যদি 15 মিনিটে করে ফেলতে পারেন, ভাই লাস্টেরটা একটু সময় দেন, কারণ লাস্টেরটা আপনার একটু কষ্ট হবে ইনফরমেশন খুঁজতে। আরেকটা হচ্ছে ম্যাচিং হেডিং খুঁজতেও অনেক সময় ইনফরমেশন, আর ম্যাচিং সেন্টেন্সেস বা ম্যাচিং ইনফরমেশন খুঁজতেও অনেক সময় সময় লাগে। সো আপনি ম্যাচিং জাতীয় কিছু থাকলে আপনি ওইটার জন্য সময় লাগেন, ঠিক আছে? আর সেকশন 1 আগে করতে হবে বা 2 আগে করতে পারবেন না এরকম না। আপনি দেখেন, যদি এমন হয় যে ম্যাচিং ইনফরমেশন আপনার 1 এ চলে আসছে, আপনার যেগুলো আছে সেগুলো তো সিকোয়েন্সিয়াল আছে, আপনি বাকিগুলো করে ফেলেন, তারপর ওটাতে রিপিট করেন, ঠিক আছে? একদম সিরিয়াল করে যেতে হবে যে 1 2 3 4 কেমনে গেছে এইভাবে যেতে হবে, এরকম কোনো নিয়ম নাই। ওকে। সো আপনার মাথায় থাকবে যে যেগুলো সহজ সেগুলো, যেগুলি সিকোয়েন্সিয়াল আসে এগুলো আগে শেষ করে ফেলেন, তাতে হবে কি আপনার হাতে সময় বেঁচে যাবে অনেক। সময় বেঁচে গেলে কোনটাতে সময় দিবেন? ম্যাচিং হেডিং এর ম্যাচিং সময় দেন, হেডিং। ম্যাচিং সেন্টেন্সের সময় দেন, বা ম্যাচিং ইনফরমেশনের সময় দেন, ওইখানে আপনার একটু সময় লাগবে। ওকে। আচ্ছা, এরপরে দেখেন আমরা চলে যাই এখানে একটু গ্রামারের দিকে ফোকাস করি। আপনি একটু চিন্তা করে দেখেন, আমরা যে প্যাসেজটা পড়লাম, হোয়াট টেন্সেস আর মোস্ট অফ দ্য ভার্বস ইন দ্য টেক্সট, কি ধরনের ভার্ব ম্যাক্সিমাম ইউজ করা হয়েছে বলেন? ম্যাক্সিমাম কোন টেন্স বেশি ব্যবহার করা হয়েছে এই প্যাসেজটাতে? একটু চোখ বুলায় দেখেন, শুধু মেইন ভার্ব গুলোর দিকে চোখ রাখেন, তাইলেই বুঝবেন। সাবজেক্টের পরেই তো মেইন ভার্ব থাকে, তাই না? অথবা অক্সিলারি থাকে। তো আপনি কিভাবে বুঝবেন যে এটা কোন টেন্সে আসে? আপনি সাবজেক্টের পরে দেখবেন এটা মেইন ম্যাক্সিমামে ভার্বে। আই থট এটা কি মানে ফার্স্ট টেন্স মানে সরি, এটা তো ভার্বের কথা বলা হয়েছে। টেন্স আর মোস্ট অফ দ্য ভার্বস ইন দ্য টেক্সট। ভাই, ভার্ব বলছে মানে টেন্সের কথাই তো বলছে, টেন্স হ্যাঁ, অনুযায়ী তো ভার্বটা হয়, তাহলে কোন টেন্সে আছে সেটা বলেন। ফার্স্ট টেন্সেই বেশি। ফার্স্ট টেন্সে বেশি আছে, দেখি তো, আমি একটু উপরের দিকে যাই, দেখি। আম, প্রথম দিকেই দেখি, ব্লাড ইজ থিকার, প্রেজেন্ট ভাই, দ্যাট মিনস প্রেজেন্ট ভাই, এই যে ইজ প্রেজেন্ট ভাই, মেনি ইয়াং পিপল মানে দোজ এটাকে পেন, পুরাটাই না, আমরা যেটা প্রেজেন্ট। আনসার করছি এটা। না না, আনসার না, এই পুরো প্যাসেজটা ও আসলে আচ্ছা, কোন টেন্সে আসে? ম্যাক্সিমামই প্রেজেন্ট টেন্সে আছে, দেখেন প্রেজেন্ট এখানে টেন্স। প্রেজেন্ট টেন্সে আছে। আচ্ছা, সাবসাহারা চিলড্রেন লিভ, দেখছেন প্রেজেন্ট টেন্সে আছে। লিভ, ওকে, ম্যাক্সিমামই প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট টেন্স। তার মানে হ্যাঁ, এই প্যাসেজটা সম্পূর্ণই প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট সিম্পলের উপর, প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পলের উপর গঠিত করা। ওকে। কারণ চিরাচরিত জিনিস সবসময় প্রেজেন্ট সিম্পলে করা হয়,
রেগুলার ঘটতেছে, রেগুলার হচ্ছে, এই ধরনের জিনিস। পাস্টের কোনো ইনফরমেশন এখানে নাই। আচ্ছা, এখানে দেখি তারপরে আরেকটা সেকেন্ড কোশ্চেনটা কি বলছে। বলছে কোথায় গেল, এই তো, বলছে চুজ দ্য কারেক্ট রিজন ফর দ্য চয়েস অফ দ্য টেন্স। এখন প্রেজেন্ট সিম্পল কেন চয়েস করা হয়েছে বলেন, এবিসি এর মধ্যে কোনটা? আমি অলরেডি অ্যান্সারটা বলে দিছি আপনাদের, কেন প্রেজেন্ট সিম্পলে ব্যবহার করা হয়েছে এই Maximum is the প্যাসেজ। verbs describe things that are generally true. ভেরি গুড, এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে বি। কারণ ম্যাক্সিমাম ভার্ব যখন জেনারেল ট্রু হয় একটা স্টেটমেন্ট, তখন এটা প্রেজেন্ট সিম্পলেই করা হয় সব সময়, মনে রাখবেন। আরেকটা জিনিস মাথায় নিয়ে নেন ভাই, এই আইএলটিএস পরীক্ষায় কিং হচ্ছে ইনডিফিনিট টেন্স, কিং হচ্ছে ইনডিফিনিট টেন্স, ঠিক আছে, সরি সরি, হ্যাঁ হ্যাঁ, ইনডিফিনিট টেন্স। সেটা প্রেজেন্ট ইনডিফিনিট, Present পাস্ট simple. ইনডিফিনিট, হ্যাঁ এটা প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট, ফিউচার সিম্পল বা ফিউচার ইনডিফিনিট, আর ফিউচারের হচ্ছে প্ল্যানিং। এই চারটা সেন্টেন্স হচ্ছে কিং আইএলটিএস এর। এই চারটা যদি কনফিউশন না থাকে, আপনি এই চারটা দিয়েও ফাটায় আসতে পারবেন। আপনাদের সামনে গ্রামারের কিছু এক্সারসাইজ আমি করাবো যখন আমরা রাইটিং এবং স্পিকিং এ যাব, তখন দেখেন আপনার, ঠিক আছে, আপনাদের কিছু এক্সারসাইজ দিব এবং পড়া দিব, পড়া নিব আপনাদের, ঠিক আছে। ওকে, একটু খেয়াল করেন তাহলে, এখানে আমাদের হয়ে গেল। এরপর গ্রামার ফোকাস, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলতে কি বোঝানো হয়েছে? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি এগুলো কিন্তু, এই গ্রামার গুলো কিন্তু আমাদের রাইটিং স্পিকিং এও কাজে লাগবে। সো রিডিং এ শুধু যে রিডিং এটা না, রিডিং এ অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কাজে কেন দেয়? অনেক সময় কোশ্চেনে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি দিয়ে দেয়, ওটা ক্লু হিসেবে কাজ করে আমাদের, এবং দ্রুত বের করতেও সাহায্য করে, ঠিক আছে। যেমন প্রতিদিন, সব সময়, মাঝে মাঝে, কখনো কখনো, এইগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, মানে আপনি কতটা ঘন ঘন একটা কাজ করেন। তাহলে এখানে চিন্তা করেন, আমরা যদি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি দেই, ইউর ফ্যামিলি ইজ অলওয়েজ, তার মানে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কি? অলওয়েজ, ঠিক আছে। টিনেজার্স অফেন প্রিফার, প্রায় পছন্দ করে, অফেন। open. তারপর হচ্ছে অ্যাজ দে আর অফেন, এখানে অফেন রিটায়ার্ড, দে আর নট অলওয়েজ বিজি, তাহলে অলওয়েজ। তারপর দে ইউজুয়ালি, সাধারণত, ইউজুয়ালি, সাধারণত sometimes feel closer to their friends and then their friends। এই যে দেখছেন, অলওয়েজ, অফেন, অলওয়েজ, ইউজুয়ালি, সামটাইমস, হার্ডলি, ঠিক আছে, এগুলো হচ্ছে, এগুলোকে বলা হয় অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এগুলো আমাদের অনেক কোশ্চেনের ক্ষেত্রেই আইডেন্টিফাই করতে দ্রুত সাহায্য করে যে এই ওয়ার্ডটা কোন সেন্টেন্সে আছে বা কোথায় আছে, হ্যাঁ। সো এই জন্য এটা পড়তে হবে। যেমন দেখেন, grandparents often have a more time and they read to children। often is an adverb of frequency, it gives us an idea of how often sometimes happens। the present simple tells us about regular event and adverb of frequency are common with this tense। তার মানে এই ধরনের ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি গুলো সাধারণত কোন টেন্সে থাকে? প্রেজেন্ট সিম্পলে, ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এখন যেটা করবেন আপনারা, ছোট্ট একটা এক্সাম, আপনাদের হাতে অবশ্যই বুকলেটটা আছে। এই হচ্ছে আমাদের প্যাসেজ, আর এই হচ্ছে আমাদের কোশ্চেন। এই কোশ্চেন গুলো, এই প্যাসেজ থেকে অ্যান্সার গুলো বের করবেন। দেখি কার কয়টা হয়। আমরা তো সব ট্রিক্স শিখে আসলাম, এখন এটা দেখবো যে কার কয়টা হয়। বলছে অ্যান্সার দ্য কোশ্চেন্স বিলো, চুজ নো মোর দেন 3 ওয়ার্ডস। তিনটার words. বেশি করা যাবে না, মানে আপনি একটা, দুইটা, ম্যাক্সিমাম 3টা ওয়ার্ড দিয়ে অ্যান্সারটা করতে পারবেন। ওকে, তাহলে প্রথমে কাজ কি? প্রথমে কাজ হচ্ছে আমাদের কিওয়ার্ড গুলো করা। হোয়াট হ্যাজ এনেবল পিপল, তার মানে কি? এনেবল পিপল টু হ্যাভ মোর ফ্রেন্ডস, হ্যাঁ, মোর ফ্রেন্ডস, কোথায়? ইন দ্য পাস্ট, দেন ইন দ্য পাস্ট, অ্যাকর্ডিং টু সাম পিপল, অ্যাকর্ডিং টু সাম পিপল, তাহলে ইন দ্য পাস্ট, ঠিক আছে। এনেবল পিপল, মোর ফ্রেন্ডস, এগুলো কোথায় আছে এবং কোন জিনিসটা, হোয়াট, কোন জিনিসটা, তাহলে কোন জিনিসটা মানুষকে আগের তুলনায় এখন বেশি ফ্রেন্ড বানাইতে সাহায্য করতেছে। তারপর 2 নম্বরটা দেখেন, হোয়াট ফ্রেজ, কোন ফ্রেজটা ব্যবহার করা হয়েছে কিসের জন্য? ডিসক্রাইব দ্য পিপল। এই যে ডিসক্রাইব দ্য পিপল, কোন ফ্রেজটা ডিসক্রাইব দ্য পিপল? যারা ডোন্ট স্টে, এক জায়গায় বাস করে না, হ্যাঁ, সেম প্লেস, একই জায়গায় যারা বাস করে না, তাদেরকে কোন ফ্রেজ দিয়ে বর্ণনা করা হয়েছে। ওকে, এরপরে দেখেন, হোয়াট ওয়ার্ক রিলেটেড প্রবলেম, কি রিলেটেড প্রবলেম? ওয়ার্ক রিলেটেড প্রবলেম ডু পিপল হ্যাভ দ্যাট মেক্স দেম লেস লাইকলি ফর্ম ফ্রেন্ডশিপ। মানে কোন ধরনের প্রবলেম আমাদের কি করছে, ওয়ার্ক প্লেসে ফ্রেন্ডশিপ এখন আমরা কম বানাই, কোন জিনিসটা, কোন ওয়ার্ক রিলেটেড প্রবলেমের কারণে কম বানাই আমরা। তাহলে হোয়াট ফ্রিকুয়েন্টলি, কি হয়, ফ্রিকুয়েন্টলি ইনফ্লুয়েন্স করে মানুষকে, দ্য ফ্রেন্ডশিপ অফ দ্য ইয়াং চাইল্ড, ইয়াং চাইল্ডের কোন জিনিসটা ফ্রেন্ডশিপের ক্ষেত্রে কোন জিনিসটা বেশি ইনফ্লুয়েন্স করে। ওকে, তারপরে হোয়াট আর দ্য পিপল উইথ দ্য ফ্রেন্ডস লেস লাইকলি টু সাফার ফ্রম। হোয়াট কি করে, লেস লাইকলি সাফার ফ্রম, মানুষ, হোয়াট আর দ্য পিপল কোন জিনিসটাতে ভোগে, ফ্রেন্ডস উইথ ফ্রেন্ডস, যাদের ফ্রেন্ড আছে, লেস লাইকলি টু সাফার ফ্রম, তারা যাদের ফ্রেন্ড আছে তারা কি থেকে সাফার করে না, মানে তাদের হয় না, কোন অসুখটা হয় না বা কোন সমস্যাটা হয় না যাদের ফ্রেন্ড আছে, ঠিক আছে। সো এখন এই জিনিসগুলো দিয়ে আপনি কি করবেন,
আপনি এখান থেকে অ্যান্সার গুলো বের করেন, দেখি কার অ্যান্সার কি হয়। তো উত্তরগুলো কি মানে সিকোয়েন্সলি হবে? অবশ্যই, কারণ এটা তো ম্যাচিং সেন্টেন্স না, তাই না? এটা সিকোয়েন্সিয়ালি আসবে। হেড ম্যাচিং, কোনো ম্যাচিং ইনফরমেশন, ম্যাচিং সেন্টেন্স ওগুলো এলোমেলো হয়, বাট বাকি যত কোশ্চেন আছে সবই আপনি সিকোয়েন্সিয়ালি পাবেন। মাঝে মধ্যে অনেক সময় হয় যে আপনি এক্সাক্ট কিওয়ার্ডটা পাবেন না, প্যারাফ্রেজ করে দিবে, তখন ওইটার আশেপাশের সেন্টেন্স বা ওয়ার্ড গুলোকে আপনার একটু চোখ বুলাইতে হইতে পারে, হ্যাঁ, বা একটু এক দুই লাইন পড়তে হইতে পারে। এটা তো অনেক ছোট প্যাসেজ, এটা তো হয়ে যেতে পারে, এর চেয়ে অনেক বড় বড় প্যাসেজ থাকবে, তাই না? আচ্ছা, আমরা আমরা একসাথে স্যার করি এখন, হ্যাঁ। নতুন তো চলেন। আহ হ্যাঁ, এই জন্যই বুঝছেন আর সমস্যা কি। নাই। আচ্ছা, এটা সমস্যা নাই, এটা সমস্যা নাই, তারপরেও এটাতে। এই তো মোটামুটি হ্যাঁ, হয়েছে কিনা জানি না, বাট ওকে। ইনশাল্লাহ হয়ে যাবে সামনে। দেখেন প্রথমেটা দিছে কি, হোয়াট হ্যাজ এনেবল পিপল টু মুভ টু হ্যাভ মোর ফ্রেন্ডস দ্যান ইন দ্য পাস্ট। আগের তুলনায় এখন কি করছে। আপনার যে সবগুলো কিওয়ার্ডই আপনি পাবেন এরকম কিন্তু না, অনেক সময় হচ্ছে কি প্যারাফ্রেজটা এমন করে যে আশেপাশের সেন্টেন্স গুলো দিয়ে আপনাকে বলে দেয়, ভাইব দিয়ে দেয় যে এটা পাস্টের কথাই কইছে। তা আগের থেকে মানুষ এখন বেশি ফ্রেন্ড পাইছে কেমনে? বেশি ফ্রেন্ড পাইছে কারণ হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়ার সোশ্যাল কারণে। মিডিয়া, রাইট। ঠিক আছে, অ্যান্সারটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া হ্যাজ বলছে না? হেল্প আস টু এক্সপ্যান্ড, হ্যাঁ এটার মধ্যে হ্যাঁ, বলছে। এই যে however with the exploration of the social media since then many people now have over 300 people who they think friend, যারা মনে করে এখন তাদের ফ্রেন্ড, তাই না? সো মাঝে মধ্যে একটু দুই একটা লাইন পড়তে হবে আপনাকে, কারণ এগুলো হচ্ছে কি সিকোয়েন্সিয়ালি, আপনার এই সেন্টেন্স গুলো সিকোয়েন্সিয়ালি অ্যান্সার থাকে। যখন সিকোয়েন্সিয়ালি অ্যান্সার থাকে না, তারা প্যারাফ্রেজটা বেশি করে, কারণ তারা জানে যে আপনি তো যদি নর্মালি সব কিওয়ার্ডের সাথে ম্যাচ থাকে তাহলে আপনি কি দুই একটা লাইন পড়বেন না, আপনি শুধু ওই কিওয়ার্ড ধরে ওই লাইনটার থেকে অ্যান্সারটা নিয়ে দিয়ে দিবেন। তো তারাও কম চালাক না, তারা কি করে একটু প্যারাফ্রেজ করে দেয়, আপনাকে ওই সেন্টেন্সটা পড়ে তাহলে বুঝে নিতে হয়। ওকে, কিন্তু ওইটার আশেপাশে এখন এইটা যেহেতু এখানে পেয়ে গেছেন, এর আগে অ্যান্সার হওয়ার সম্ভাবনাই নেই, হলে এর পরেই হবে। ওকে, তো এখন যদি এর পরে হয় তো একটু খেয়াল করেন, এখানে দ্বিতীয়টা কি বলছে, হোয়াট ফ্রেজ, কোন ধরনের ফ্রেজ ব্যবহার করা হয়েছে, কোন ধরনের উক্তি ব্যবহার করা হয়েছে, ডিসক্রাইব দ্য পিপল ডোন্ট স্টে। এই যে ডোন্ট স্টে, সেম প্লেস, এই ওয়ার্ড গুলো আপনি একটু খুঁজেন। দেখেন এটা এখানে ওয়ার কিন্তু তারপরে বোম। বলছে, এই যে দেখেন ডোন্ট স্টে বোম, পেয়ে গেছে, তাই না? জি তার মানে স্যার। তাদেরকে, যারা এক জায়গায় থাকে না তাদেরকে কি বলে, তাদেরকে বলা হয় জিওগ্রাফিক্যালি মোবাইল। রাইট, মানে হচ্ছে বুঝছেন, এক ভাষণ, জায়গায় থাকে না। হ্যাঁ, ভাষান্তরী ভাসমান। আর কি, হ্যাঁ, ভাসমান যেটা। ভাষান্তরী, ভাসমান যেটা, তাহলে তাদেরকে বলা হয় জিও। কোন ফ্রেজটা বলছে, এটা পিপল আর আছে। ইন জেনারেল মোর জিওগ্রাফি মোবাইল নাও ইট ইজ, তাদের জন্য এই ফ্রেজটা ব্যবহার করা হয়েছে, যারা এক জায়গায় থাকে না। ওকে, তারপর একটা খেয়াল করেন, এইখানে কি বলছে, হোয়াট ওয়ার্ক রিলেটেড প্রবলেম, ওয়ার্ক রিলেটেড প্রবলেম ডু পিপল হ্যাভ দ্যাট মেক্স দেম লেস লাইকলি টু ফর্ম ফ্রেন্ডশিপ। ওয়ার্ক রিলেটেড কোন প্রবলেমের কারণে মানুষরা এখন কম ফ্রেন্ডশিপ করে, তাহলে আমি এইখানে গেছে এখানে গেছে, তার মানে এর আগে তো হবে না, এর পরেই হবে অ্যান্সার। তাহলে এইখানে আমরা দেখি কি হয়েছে, মেকিং নিউ ফ্রেন্ডস, এখানে বলছে মেকিং লেস নিউ ফ্রেন্ডস এট সিকিউরিটি। এ ওয়ার্ক আর পিপল নাও হ্যাভ লেস সিকিউরিটি। তার মানে কি কি কারণে কম হয়, এই সিকিউরিটির কারণে, তাই না? সিকিউরিটি, জি স্যার। তার মানে অ্যান্সার হচ্ছে সিকিউরিটি, লেস সিকিউরিটি সিকিউরিটি, এট ওয়ার্ক, এন্ড দিস ইজ অলসো মিন্স দ্যাট দে ফাইন্ড ইট হার্ডার টু বিল্ড নিউ রিলেশনশিপ। কারোর কারণে, এই সিকিউরিটির কারণে, তার মানে অ্যান্সার হচ্ছে সিকিউরিটি। সিকিউরিটি, লেস সিকিউরিটির কারণে। তারপরের অ্যান্সারটা দেখেন 4 নম্বরে কি বলছে, যে হোয়াট ফ্রিকুয়েন্টলি ইনফ্লুয়েন্সেস, ইনফ্লুয়েন্স করে, প্রভাব করে তাদের উপর, ইম্প্যাক্ট করে দ্য ফ্রেন্ডশিপ অফ ইয়াং চিলড্রেন। তো ইয়াং চিলড্রেনের উপর কি ফ্রেন্ডশিপের কোন প্রভাবটা পড়ে? দেখেন ইয়াং পিপল কোথায় আছে, ইয়াং পিপল কোথায় আছে, এই যে এখানে দেখি। ওতে ঠিক আছে আছে, লাস্টের আগেরটা। ফ্রেন্ডশিপ অ্যাজ এ, আচ্ছা, কানেক্টেড অ্যাজ পিপল গেট ইন্টারেস্ট। ওল্ডার, এরপর থেকে আর কি, মানে আপনার হচ্ছে 3 নাম্বার ইয়াং লাইন থেকে, পিপল অফেন চুজ 4 নাম্বার দেয়ার লাইন থেকে। ফ্রেন্ড, এই যে দেখেন ইয়াং কনভেন্স, চিলড্রেন, এই যে ইয়াং চিলড্রেন পাইছেন, কনভেন্স, অফেন দেয়ার সেলফ কনভেনিয়েন্স, তার মানে অ্যান্সার হ্যাঁ হচ্ছে কনভেনিয়েন্স। কনভেনিয়েন্ট। ঠিক আছে, ওদের কনভিনিয়েন্সের কারণে, ও আমার ভালো, ও খারাপ, ও আমার বন্ধু হতে পারে, ও বন্ধু হতে পারে না, ও আমার বাসার কাছে থাকে এই জন্য আমার বন্ধু। তার মানে অনেক কনভিনিয়েন্স খোঁজে তারা, স্কুলে একসাথে যায়, স্কুলে একসাথে আসে, সেম স্কুলে পড়ে। তার মানে ইয়াং চিলড্রেন আমরা পাইছি, কনভিনিয়েন্স ওয়ার্ডটা হচ্ছে অ্যান্সার। ওকে, তারপরে হচ্ছে এই ইনফ্লুয়েন্স করে এটা, কারণ এই যে এখানে দেখেন লেখা আছে ইনফ্লুয়েন্সটা কিভাবে আসছে, বলছে অ্যাজ এ পিপল গেট ওল্ডার সাম পিপল অলসো হ্যাভ এ লেস ফ্রি টাইম, দে বিকাম বিজিয়ার উইথ দেয়ার জবস এন্ড ফ্যামিলি এন্ড হ্যাভ এ লেস টাইম টু স্পেন্ড উইথ দ্য ফ্রেন্ডস। ফ্রেন্ডশিপ ক্যান বি very different when they are different ages. Young people often choose their friend because of the convenience. For example, they go to the school, they এই যে ইনফ্লুয়েন্সটা কিন্তু এই পুরো কথাটার উপর বেস করে ইনফ্লুয়েন্স আসছে, তার মানে অ্যান্সারটা হচ্ছে কনভিনিয়েন্স।
আচ্ছা, এরপরেরটা দেখি আমরা কি বলছে, হোয়াট, মেন্টাল মেন্টাল হেলথ এটা হ্যাঁ, হোয়াট আর পিপল উইথ দ্য ফ্রেন্ডস লেস লাইকলি টু সাফার ফ্রম, তাদের কি হয় না, তাদের তারা এরপরে খুঁজি কি হয় না, তার মানে এই যে পিপল হু স্পেন্ড লেস টাইম উইথ দেয়ার ফ্রেন্ডস হ্যাভ ফিউয়ার মেন্টাল লাস্ট হেলথ প্রবলেম। তার মেন্টাল মানে হেলথ আছে মেন্টাল হেলথ প্রবলেম, হ্যাঁ মেন্টাল হেলথ প্রবলেমস, তার মানে মেন্টাল হেলথ কোন প্রবলেম গুলো হয় না, আপনি শুধু মেন্টাল হেলথ লিখলেও হবে, আর আপনার যদি অ্যালাউ করছে তিনটা, দ্যাট মিনস এখানে মেন্টাল হেলথ প্রবলেম লিখলেও অ্যান্সার হবে। হবে। ঠিক আছে, সো এই যে দেখেন আমরা যে অ্যান্সার গুলো বের করছি, এই যে সিকোয়েন্সিয়ালি আসছে না, যখন আপনি পরীক্ষার হলে এইগুলো দাগায় অ্যান্সার বের করে ফেলবেন, এরপরে যখন নতুন কোনো কোশ্চেন মানে অ্যাটেম্প করতে যাবেন, এগুলি বাদ দিয়েই তো আপনি খুঁজবেন, কারণ আপনি অলরেডি এইসব লাইনগুলিতে অ্যান্সার পেয়ে গেছেন, তাই না? আর একটা জিনিস মনে রাখবেন, হেড ম্যাচিং ছাড়া, হেড ম্যাচিং এরকম অ্যান্সার হয়ে গেলেও বলতে পারে এটার হেডিং কি হবে, এটার হেডিং কি হবে, এটার হেডিং কোনটা, এটার হেডিং কোনটা, তখন হয়তো এলোমেলো হবে, যে এর অ্যান্সার হচ্ছে ডি, বি এর অ্যান্সার হচ্ছে সি, এরকম হতে পারে, বা তিনের অ্যান্সার হচ্ছে এ, চারের অ্যান্সার হচ্ছে ডি, পাঁচের অ্যান্সার আবার চলে গেছে এফ এ, এরকম হতে পারে, এলোমেলো হতে পারে, সেই ক্ষেত্রে আপনার এটা এলোমেলো কোশ্চেনের হতে উপরে পারে। ভেরি করবে যে আমার প্যাসেজ হ্যাঁ, নাম্বার এ বি সি কোনটা প্যাসেজ হবে। নাম্বার কোনটা হবে এর ভেরি করবে, বাট ম্যাচিং হেডিং ছাড়া, হেড ম্যাচিং ছাড়া, ম্যাচিং সেন্টেন্সেস ছাড়া আপনার সবগুলো অ্যান্সার এরকম সিকোয়েন্সিয়ালি আপনি সিকোয়েন্সলি অ্যান্সার গুলো আসবে। পাবেন। ঠিক আছে, বেশি দূরে খোঁজার দরকার নাই, কোশ্চেনের অ্যামাউন্ট দেখে আপনি বুঝবেনই যে বেশি দূরে হবে না আবার বেশি কাছে হবে না, হ্যাঁ, কিন্তু সিকোয়েন্সিয়ালি হবে, আপনি খুঁজতে অসুবিধা হবে না। ওকে, সো এই ছিল আজকের টপিক রিলেটেড। আজকের টপিক রিলেটেড এমনি কোনো আপনাদের টপিক আছে যে স্যার এইটা আরেকটু একটু ডিসক্রাইব করে দেন, বা এটা একটু বুঝায় দেন, বা আরেকটু করেন, এক্সপ্লেনেশনটা দেন? স্যার আমি কি মনে- আসলে রিডিংটা সম্পর্কে না, আমি গত ক্লাসে বলতেছিলাম আমার কোশ্চেনটা মনে ছিল না পরে আর। আচ্ছা আচ্ছা এই আচ্ছা, আমরা বলেন। যখন হচ্ছে এই লিসেনিং এ তো অনেক সময় আমাদের নাম্বার কাটা যায় হচ্ছে মানে প্রপার নাউনের প্রথম মানে বানান ঠিক না হলে স্পেলিং এর জন্য, এই যে তো আসলে এইটা আমরা এটা আপনাকে লাস্ট ক্লাসে না আরো কয়েকবার বলছি, লিসেনিং এবং রিডিং, হ্যাঁ, না কখনোই স্যার বড় মানে ছোট সবই হাতে, বড় হাতে দিব স্যার, সব ঠিক আছে না? সব, না আমি এমনি হ্যাঁ, আসলে স্যার যদি হুম বলি যে ধরেন আমি ছোট হাতে দিলাম, বাট আমি হুম হুম যদি আমার কোশ্চেনে যদি আমি উত্তর পাই যে এটা প্রপার নাউন দিতে হবে, বাট এটা হুম প্রপার হুম। নাউনটা চেনার উপায়টা আর কি, মানে এটা যদি বেশি বড় হয় তাহলে ডিসকাস করা দরকার নেই, পরে এক সময় আমি এটা সর্ট আউট করে নিব নি। আচ্ছা, প্রপার নাউনটা হচ্ছে যেটার আর কোনো ওয়েতে আপনি ডিসক্রাইব করতে পারবেন না, যেমন রহিম, এখন একটাই মনে নাম। করেন রহিম, হ্যাঁ রহিম, and রহিমকে আপনি সিনোনিম কি দিবেন, বা যদি আপনি একটু ডিসক্রাইব করেন, আপনি যদি ইন ডেপথে জানতে চান, হ্যাঁ আপনি যদি হুম। ইন ডেপথে জানতে চান, তাহলে আমি আপনাকে বলি, সেক্ষেত্রে আপনাকে এখানে একটা ছোট্ট একটা লেসন আমি দিয়ে দেই। আচ্ছা, আপনি প্রপার নাউনটা যেটা করবেন, এক্সাম্পল হিসেবে যদি আমি আপনাকে বলি, তাহলে প্রপার নাউন শুধু এতটুকু মনে রাখবেন, এর বেশি মনে রাখার দরকার নাই। প্রপার নাউনটা হচ্ছে একটা নাউন যেটা হচ্ছে স্পেসিফিক পার্সন, যেমন রহিম, করিম, জব্বার, হতে পারে একটা প্লেস, হতে পারে ঢাকা, ঠিক আছে, হতে পারে একটা আচ্ছা। জিনিস, ঠিক আছে। যেমন আপনি যদি নেম যদি চিন্তা করেন, তাহলে প্রপার নাউনের ক্ষেত্রে কি হবে, যেমন নোয়া, সেরেনা উইলিয়ামস, মানে যে কোনো নাম, রহিম, করিম, জব্বার যাই ধরেন, হুম। ঠিক আছে, কোন জায়গার নাম, ঢাকা, নারায়ণগঞ্জ, বাংলাদেশ, ঠিক আছে, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, এইটা হচ্ছে প্রপার নাউন। প্রসিদ্ধ নাম, হ্যাঁ, কোন, হ্যাঁ জায়গার প্রসিদ্ধ নাম, নাম, বস্তুর নাম। কোন কোম্পানির নাম হইতে পারে, যেমন ওয়ালমার্ট, আর্গোস, ঠিক আছে, দারাজ, প্রপার নাউন। কোন টাইটেল হতে পারে, বুক, আপনার বইয়ের নামের প্রতিটা অক্ষর কিন্তু বড় হাতে দিতে হয়, জানেন তো, যেমন লর্ড অফ দ্য রিংস, এখানে লর্ড এবং রিংস দুইটাই কিন্তু বড় হাতের হবে, ঠিক আছে। দ্য স্ট্রে নাইট, টাইটানিক, ঠিক আছে, এই ধরনের ছবির টাইটেল, গানের টাইটেল, মিডিয়ার টাইটেল, এগুলো কিন্তু আপনাকে কি হয়, কিসে দিতে হবে, সব বড় হাতে দিতে হবে, এগুলো হচ্ছে প্রপার নাউন, ঠিক আছে। কোন একটা জিনিস, দিনের নাম, সানডে, মানডে, ওয়েনসডে, টিউসডে, আপনার হতে পারে মাসের রাইট স্যার। নাম, সো এগুলো হচ্ছে সব প্রপার নাউন। যেটা হচ্ছে মানে এক কথা কোনো প্রতিদ্বন্দ্বী নাই, মানে না, এটাই সেটা। হ্যাঁ এইটাই সেটা, এটার কোনো প্রতিদ্বন্দ্বী নাই, ঠিক আছে, ওইটাই আর কি। রাইট স্যার, সো থ্যাংক ইউ স্যার। সিম্পল মনে রাখবেন, স্পেসিফিক কোনো পার্সন বা কোনো প্লেসের নাম বা কোনো জিনিসের নাম, ঠিক আছে। আর সেই ক্ষেত্রে প্রপার নাউনের প্রথম অক্ষরটা ক্যাপিটালাইজ করতে হবে সেন্টেন্সে। ওকে, সে ফর কোরআন, বাইবেল, এগুলো তো কোনো প্রতিদ্বন্দ্বী নাই, তাই না, গীতা, তাই না, এগুলোর রাইট কোনো স্যার, প্রতিদ্বন্দ্বী নাই, এগুলো আপনি প্রথম অক্ষরটা বড় হাতের লিখতে হবে, দিতে হবে। না এই আমি আর কেন কি। জিজ্ঞেস করছি স্যার, সেদিন ওই যে আমি প্র্যাকটিস করতে গিয়ে হুম হুম, তখন হচ্ছে আমার 10টার মাঝে 10টাই হ্যাঁ, হওয়ার কথা, আমি বলছি কেন 9টা হচ্ছে, কেন 9টা হচ্ছে, আচ্ছা আচ্ছা, মানে এর মধ্যে ক্রস দেওয়া পরে। কোথায়, আইএলস অ্যাপে, আইএলস অ্যাপে, রাইট স্যার। আচ্ছা আচ্ছা, পরে পরে মানে সর্ট আউট করতে গিয়ে দেখলাম যে হ্যাঁ এটা প্রপার নাউনে ভুল করতেছি, মানে এখানে হচ্ছে। রাইট। সো এই জিনিসটা আবার আপনাকে ভেঙে বলি, প্রপার নাউনটা হচ্ছে কোনো পার্সনের নাম
রহিম করিম জব্বার, কোনো প্লেসের নাম ঢাকা, নারায়ণগঞ্জ, নর্থ আমেরিকা, বা কোনো কোনো কোম্পানির নাম দারাজ, ওয়ালমার্ট, আর্গোস, ঠিক আছে এরকম, বা কোনো বুক বা কোনো টাইটেল, কোনো গানের নাম বা কোনো মিডিয়ার নাম, ঠিক আছে, রাইট যেমন স্যার। টাইটানিক হতে পারে, ঠিক আছে, লর্ড অফ দ্য রিংস হতে পারে, কোনো একটা ছবির নাম হতে পারে, ঠিক আছে, এগুলো বড় হাতে। নেম অফ দ্য হিস্টোরিক্যাল ইভেন্টও হতে পারে, যেমন ওয়ার্ল্ড ওয়ার 2, আমেরিকান রেভলিউশন, এগুলোও হতে পারে। সো এগুলোও কিন্তু আপনার প্রপার নাউনে পড়ে। দিন, মাস, হলিডে, যেমন ক্রিসমাস, ইন্ডিপেন্ডেন্স, তারপরে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, সানডে, মানডে, টিউসডে, এগুলি সব হচ্ছে প্রপার নাউন। সাধারণত এগুলির মধ্যে ঘুরে ফিরে প্রপার নাউনটা থাকে। বুঝতে পারছি? আর একটা জিনিস স্যার, আমরা হচ্ছে ক্যামব্রিজ বই তো প্র্যাকটিস করতেছি আসলে, মানে আমি যেটা নিছি আপনার 9 থেকে হচ্ছে 19। সো হ্যাঁ, আমার কথা হচ্ছে স্যার, মানে ক্যামব্রিজ থেকে তো এটা তো জাস্ট আমাদেরকে প্র্যাকটিসের জন্য, মানে একটা ধারণা দেওয়ার প্র্যাকটিস। জন্য। ক্যামব্রিজের যে এক্সাম গুলো, টেস্ট গুলো করতেছেন, এগুলো কিন্তু প্রিভিয়াস কোশ্চেনই আপনার কোশ্চেনই, পরীক্ষাতে, হ্যাঁ। হ্যাঁ এগুলো কোশ্চেনই। সো কোশ্চেন প্র্যাকটিস করা, আমরা যেমন প্রশ্ন পরীক্ষার ব্যাংক। আগে টেস্ট, হ্যাঁ টেস্ট পেপার সলভ করতাম না, আমরা টেস্ট পেপার রাইট সলভ স্যার। করতাম, বা টেস্ট পেপার হচ্ছে কি, টেস্ট পেপার ওই সেম জিনিসগুলোই ঘুরে ফিরে আসতো, বাট এইটা হচ্ছে আপনার এরকম টেস্ট পেপার, মানে আপনার একটা মডেল সেট, মানে এটা যে আসবে এরকম কোনোদিনই হবে না, কোনোদিনই এটার সম্ভাবনা নাই। আদলে, এটা আদলে এটার, আসবে। হ্যাঁ এটার আদলে আসবে, কোশ্চেন আসলে প্যাটার্ন গুলো এই টাইপেরই থাকবে। সো কোশ্চেন প্যাটার্নটা সলভ করার জন্য যেই টেকনিক্স গুলো হচ্ছে, যে স্ট্র্যাটেজি গুলো আপনি অ্যাপ্লাই করছেন, এই সেম অ্যাপ্লাই করেই আপনাকে প্র্যাকটিস করে করে যেতে হবে। হ্যাঁ, ইটস লাইক এ ড্রাই প্র্যাকটিস। আপনি খাতায় খসড়া করে দেখতেছেন আপনার কতগুলো হচ্ছে, ঠিক আছে, রাইট ফাইনালে স্যার। যাওয়ার আগে। এই রাইট হচ্ছে স্যার। কাহিনী। আর কোনো প্রশ্ন? না স্যার, আজকে আপনার প্রশ্ন। হ্যাঁ, আপনারা যেটা করবেন সবসময় প্রশ্ন টুকে রাখবেন, কারণ অনেক সময় প্রশ্ন মনে থাকে না। যখন রাইট প্রশ্ন স্যার। টুকে রাখবেন, আমরা লাস্টে যখন ডিসকাস করব ক্লাসটা শেষে, তখন আপনার কোশ্চেন গুলো তুললে ডিসকাস করলে আপনাকে তখন বুঝাই দিব আর কি। বুঝতে পারছেন জিনিসটা? রাইট স্যার। ওকে। কারণ আমরা কিছু এক্সট্রা সময় আপনাদের দিব, সেটা হচ্ছে আপনাদের এই যে রিডিং শেষ হলে রাইটিং আর স্পিকিং, এই রাইটিং আর স্পিকিং এর কিছু এক্সট্রা ক্লাস আপনাদের করাবো, মানে যেখানে প্রথমে আমি আগে গ্রামারের ক্লাসটা করাই নিব, তারপরে রাইটিংটা ধরবো, তারপরে স্পিকিংটা ধরবো, ঠিক আছে? সো গ্রামারের কাজটা, গ্রামারের অলমোস্ট প্রায় 8টা 10টা ক্লাস থাকবে আমাদের, হ্যাঁ। ওইখানে পড়া দেয়া নেয়ার কিছু কাহিনী আছে অনলাইনে। রাইট সো স্যার। ওইটা করার পরে তারপরে রাইটিং পার্টটা অথবা স্পিকিং পার্টটা ধরে তারপর আমরা রাইটিং পার্টটা ধরবো, যেটা ধরি আগে। কারণ ওই গ্রামার পার্টটা করলে হবে, ওই গ্রামার পার্টটা আপনার রাইটিং এবং স্পিকিং এর জন্য আপনাকে খুব বেশি বুস্ট করবে আপনাকে, হ্যাঁ, অনেক হেল্প করবে ওই জিনিসটা। সো আজকে তাহলে এ পর্যন্তই রাখি। আমাদের দেখা হচ্ছে শনিবার ইনশাল্লাহ, ইউনিট ইনশাআল্লাহ। 2 নিয়ে। ওকে।